গুড। হ্যাঁ, সুমন তুমি বলতো দেখি, তোমার ওই স্প্যানিশ ফ্লু নিয়ে তুমি বলতেছিলে সেকেন্ড ওয়েভ আসবে, এই ব্যাপারটা কি? ইস্যু যেটা হলো যে করোনা ভাইরাস নিয়েও কারেন্ট সিচুয়েশনে যেটা যে হ্যাঁ এখন হয়তো বা এটা আর ওই রকম পিক আমরা ক্রস করে ফেলছি, স্পেশালি ফর ইউএসএ। তো সেকেন্ড যে জিনিসটা নিয়ে মেইনলি কনসার্ন হচ্ছে সবাই, সেটা হলো যে সেকেন্ড একটা ওয়েভ বা থার্ড একটা ওয়েভ আসার, সেটা হয়তো বা নেক্সট ফলে আসতে পারে, সেকেন্ড একটা ওয়েভ ফল বা উইন্টারে, বিকজ অফ স্প্যানিশ ফ্লু। তো সেইটার এরকম ফার্স্ট ওয়েভের চেয়ে সেকেন্ড ওয়েভের ফ্যাটালিটি ডেটটা বেশি ছিল। তো ওইটা পার্সপেক্টিভে সবাই বলতেছে যে হ্যাঁ, যেহেতু ওভারঅল কমিউনিটিতে সবাই এফেক্টেড হয় নাই এবং যেহেতু হার্ড ইমিউনিটি অ্যাটেইন হয় নাই, তো সেকেন্ড একটা ওয়েভ আসবে, এটা মোটামুটি 80% শিওর, এবং এটার ইফেক্টটা আসলে ফার্স্ট ওয়েভের চেয়ে বেশি হবে। মানে এটা মোর সিভিয়ার ছিল, তাই না? এখন দ্বিতীয় ওয়েভের ব্যাপারটা যদি মোর সিভিয়ার থাকে, তখন তো ভ্যাকসিন ছিল না, তাই না? এখন ভ্যাকসিন না থাকলে এবং রোগটা যদি ইনকমপ্লিটলি ক্লিয়ার হয়, তাহলে একবারের পর একবার আসতেই থাকবে। এক নম্বর হলো ওই সময় মানুষের এত প্রিভেন্টিভ মেজার, এত বেশি হেলথ কনসাস ছিল না। দুই নম্বর হলো ওই সময়ে খবর অথবা নিউজ এত তাড়াতাড়ি স্প্রেড করতো না, এজন্য হয়তো মানুষজন অ্যাওয়ারই না। তিন নম্বর হলো তখন ভ্যাকসিন ছিল না অবভিয়াসলি, কাজেই আগের বছর হয়ে গেছে, ভ্যাকসিন দিয়ে সবগুলাকে কভার করা হলেও পরের বছর হওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু এরকম তো ছিল না, ভ্যাকসিন ছিল না। 4 নম্বর হলো মানুষের পার্সোনাল প্রোটেকটিভ মেজার, এবং মানুষজন এত যে ভয় পাওয়া, এখনকার মানুষ বেশি ভয় পায় কারণ এখনকার মানুষ মোর ডিপেন্ডেন্ট। আগের মানুষগুলো ছিল মোর ইন্ডিপেন্ডেন্ট, মানে স্বাধীন চেতা ছিল, গভর্নমেন্টের উপর ডিপেন্ডেন্সি কম ছিল। এখনকার মানুষজন গভর্নমেন্টের উপর মোর ডিপেন্ডেন্ট, কাজেই তারা জানে সাপ্লাই চেইন কাট অফ হয়ে গেলে আমি সাফার করব। ফর এক্সাম্পল, তখন মানুষের সাপ্লাই চেইন মোরলেস, মানুষ ফার্মার ছিল, তারা নিজের সাপ্লাই নিজেই রাখতো। এই জন্য মানুষের মানে গভর্নমেন্টের কথা বেশি শুনতো না, কিন্তু এবার কিন্তু গভর্নমেন্টের কথা ওভারওয়েলমিং মেজরিটি মানুষ শুনতেছে, তাই না? আর আরেকটা হলো ভাইরাস ইটসেলফ মাইট বি ডিফারেন্ট, কারণ এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সেগমেন্টেড, এই জন্য তার জেনেটিক রিকম্বিনেশন হয়। দুইটা টার্ম আছে, যারা নন মেডিকেল তাদের জন্য হয়তো নতুন অ্যান্টিজেনিক শিফট আর অ্যান্টিজেনিক ড্রিফট। হ্যাঁ, ড্রিফট মানে অল্প অল্প করে চেঞ্জ হওয়া, সেটা বছর টু বছর চেঞ্জ হয়। আর অ্যান্টিজেনিক শিফট মানে ড্রামাটিক ডিফারেন্ট। এই জন্য অ্যান্টিজেনিক শিফট হলে সাধারণত বড় সড়ো প্যান্ডেমিক হয়, যেমন স্প্যানিশ একটা এক্সাম্পল ছিল, স্প্যানিশ ফ্লু। তারপরে যে H1N3 কি যেন একটা রিসেন্টলি 2000 কত সালে 2004 নাকি, আমি এক্সাক্ট সাল ভুলে গেছি। এই সময় আর একটা ছিল, এইটাও একটা মেজর শিফট ছিল। কাজে অ্যান্টিজেনিক শিফট, অ্যান্টিজেনিক ড্রিফট, রিকম্বিনেশন, এই জন্য ভাইরাসটা নতুন নতুন চেঞ্জ হয়। কিন্তু করোনা ভাইরাসের ক্ষেত্রে যদিও মিউটেশন হয়, কিন্তু আরএনএটা স্টিল সিঙ্গেল পিস, এই জন্য ইন্টারনাল রিকম্বিনেশন, রিশাফলিং এর সুযোগ কম। মিউটেশন সব ভাইরাসেই হয়, কিন্তু স্প্যানিশ ফ্লু অথবা ইনফ্লুয়েঞ্জার ইন জেনারেল ব্যাপারটা হলো যে ভাইরাসটার যেহেতু সেগমেন্টেড জেনেটিক ম্যাটেরিয়াল, এই জন্য রিকম্বিনেশন হয়ে নতুন ভাইরাস তৈরি হওয়াটাই তার বৈশিষ্ট্য, মানে তার স্পেশালিটি। তো এই জন্য আমি বলবো যে করোনা ভাইরাস যদি মিউটেশন হয়, এরকম মিউটেশন অধিকাংশ ভাইরাসই হয়, কিন্তু পার্টিকুলারলি মিউটেশনের কারণে অ্যান্টিজেনিক ড্রামাটিক চেঞ্জ হবে অ্যাজ ইন ফ্লু, সেটা চান্স কম। হ্যাঁ, তো এই জন্য আমার মনে হয়, আমরা আশা করি অ্যাটলিস্ট যে এই বছর এত খারাপ হওয়ার কথা না। সুমন কি বলো? আমার আইডিয়া আসলে বেসিক্যালি, আমি আসলে স্ট্রাকচারাল দিকটা জানি না, আমি বেসিক্যালি মেইন জায়গায় ডিফারেন্সিয়েট করতেছিলাম যেটা যে হ্যাঁ, স্প্যানিশ ফ্লু ছিল ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, আর করোনা ভাইরাসের ক্লোজ যারা ছিল সার্স বা মার্স, এটা সেকেন্ড ওয়েভ আসে নাই। দ্যাট মাইট এক্সপ্লেইন বাই ইওর কমেন্ট, যেটা আপনি বললেন এখন যে আসলে এটা যেহেতু আরএনএ ভাইরাস সিঙ্গেল একটা স্ট্রেইন, সো একটা ফ্র্যাগমেন্টেড, হ্যাঁ সিঙ্গেল পিসে যেহেতু, সো এটাতে রিমিউটেশন হওয়ার চান্স এরকম খুব বেশি নাই। তো এটা কারণে হয়তো বা সার্স বা মার্সের ক্ষেত্রে আপনার সেকেন্ড আর একটা ওয়েভ আসে নাই, যেটা ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে আসছিল অথবা স্প্যানিশ ফ্লু ক্ষেত্রে। আমি অপটিমিস্টিক যে আসলে সেকেন্ড ওয়েভটা আসার কথা নাই ভাবে। ভাইরাসের তোমার নাম্বার অফ কেস কিন্তু এখনো অল্প অল্প আছে, মানে ধরো ওহায়োতে প্রতিদিনই 500-600 আছে,
নিউ কেস, এবং টোটাল নাম্বার অফ কেস যদি দেখো এটা রাফলি প্ল্যাটোতে উঠে পারলে নিচের দিকে, কিন্তু ভ্যানিশ তো হয়ে যায় না, কারণ প্রতিদিনই 500-600 করে অ্যাড হচ্ছে। কিন্তু এই প্রতিদিন 500-600 করে যদি অ্যাড হয় এবং এটা যদি হইতেই থাকে, ধরো সারা বছর এরকম 400-500 করে হইতেই থাকে ইয়ার লং, তাহলে তো এটা একটা প্রবলেম। এই প্রবলেম বেসিক্যালি এটা কি প্রবলেম নাকি এটা কি ইন্টারপ্রিটেশন, কি এটা ঘটনাটা কি? এখন যেহেতু ভাইরাসটা নোবেল ভাইরাস, তো এটার জন্য ইমিউনিটির এখন যেহেতু ভ্যাকসিন নাই, এবং আমার যেটা মনে হয় আর কি সোফার ভ্যাকসিনের হিস্ট্রি যদি আপনি দেখেন, কোনো ভাইরাসেরই আসলে ওইরকম স্ট্রং ভ্যাকসিন আসে না। যদিও প্যান্ডেমিক আসছে বা সিচুয়েশন ওইরকম হয়েছে, সার্স, মার্স, এইচআইভি যেটারই হোক, আসলে আমরা এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন করতে পারি নাই। চিকেন পক্সের ভ্যাকসিন দিয়ে আমরা হয়তো 100% ইরাডিকেট করতে পারছি। আলটিমেটলি আপনাকে এই যে 500 করে যে প্রত্যেক দিন আসতেছে, আমার কাছে যে ইন্টারপ্রিটেশন সেটা হলো যে আসলে বেসিক্যালি ইন দিস ওয়ে আমাদের আসলে হার্ড ইমিউনিটিতে পৌঁছায় যাবে এক সময়। আচ্ছা, কারণ হলো আপনার যদি হার্ড ইমিউনিটি না হয়, এটা ছাড়া তো এই ভাইরাসের কোনো সলিউশন আপাতত নাই। স্টিল যে মেডিসিন গুলো আছে এটাও আসলে সিভিয়ার ক্ষেত্রের জন্য এফডিএ অ্যাপ্রুভ করছে, হয়তো আপনি ভালো বলতে পারবেন এমডিসিভিআর এর যেটা হয়তো ওভারঅল এখনো স্পেসিফিক করোনা ভাইরাসের জন্য কোনো মেডিসিন আছে না, বা যদি সেটা ট্রায়াল করে আমরা বেরো করি, এফডিএ এর যে অ্যাপ্রুভাল প্রসেস আছে এটা অলমোস্ট 3 থেকে 5 বছর লাগবে। এটা ভ্যাকসিন দীপ ভাই যেটা বলতেছিল, প্রমিসিং কোনো ভ্যাকসিন যদিও আসে বা ওরকম রেজাল্ট আসে, সেইটার আসলে সেফটি টেস্ট গুলা করতে ডিফারেন্ট এজ গ্রুপের ডিফারেন্ট কন্ডিশনাল এই জিনিসগুলা মেইনটেইন করে মার্কেটে ভাইরাসের ভ্যাকসিন আসা একটা জিনিস, এবং সেকেন্ড স্টেজ হলো এইটাকে ওয়ার্ল্ড ওয়াইড আপনাকে পুরা সাপ্লাই চেইন দিয়ে পৌঁছাইতে হবে, তো ওই পরিমাণ প্রোডাকশনও হইতে হবে। সব মিলায় আই হোপ যে এটা 1 বছরের মধ্যে হওয়ার কোনো পসিবিলিটি নেই। ইটসেলফ যদি আজকেও ধরি যে হ্যাঁ ভাইরাসটা আজকে আমার ভ্যাকসিন হইলো, সেফ এন্ড সাউন্ড ভ্যাকসিন, স্টিল ইট উইল টেক মোর দ্যান 1 ইয়ার টু মেক ইট ডিস্ট্রিবিউটেড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। এই দীপ, তোমার যে আমি যে বললাম যে মানে প্রতিদিনই 400-500-600 করে নতুন কেস অ্যাড হচ্ছে, এখন এইটার যদি কন্টিনিউয়াস এরকম হতেই থাকে, এটা ডাউন স্ট্রিম ঘটনা কি হবে? আমি দুইটা প্যারামিটার দেখব, এক হচ্ছে আমার রেট অফ কন্টাজিয়ন কিরকম, আর সেকেন্ড হচ্ছে আমার মর্টালিটি রেটটা আগের তুলনায় কিরকম। এফেক্টেড হয় ইটস নট আ বিগ ডিল আমি মনে করি, কেননা করোনা ভাইরাস যদি হয় সেক্ষেত্রে হয়তো আমরা কোয়ারেন্টিনে থেকে কিংবা কিছু এখন আনপ্রুভেন কিছু মেথড আছে সেগুলো মেনটেন করে ভালো হয়ে যেতে পারি, দ্যাটস ওয়ান ওয়ে। বাট আমাদের যদি মর্টালিটি রেটটা যদি আগের মতনই থাকে, হ্যাঁ দ্যাটস আ বিগ প্রবলেম। 500-600 মতো এফেক্টেড হচ্ছে, সেখানে আপনার যদি 500-600 মতো যদি 150-200 মরে, ইন দ্যাট কেস আমার মর্টালিটি রেট কত? অলমোস্ট ক্লোজ টু 50%. In that case, yeah, that will be a very, very big problem. But আপনার যদি mortality rate খুব কমে যায়, that gives you an indication that we are achieving the herd immunity, which is good. এখন আমরা যদি হিউম্যান এভলিউশনের কথা চিন্তা করি, আসলে ন্যাচারাল ওয়ে হচ্ছে মানুষ এটাকে তো নিজের মধ্যে আসলে নিয়ে নিবে একটা সময়, অবভিয়াসলি মর্টালিটি রেট কমে যাবে। আমেরিকাতে সোফার ডেথ রেট যদি পার্সেন্টেজে বলো তাহলে সম্ভবত 0.2%-এরও কম, তার মানে প্রতি 1000-এ 2 জন অথবা লেস। এটা কারণটা হলো মানে প্রথম দিকে যেহেতু যারাই ডায়াগনোসিস হয়েছে সাধারণত হসপিটালাইজ পেশেন্ট গুলা ডায়াগনোসিস হয়েছে, কাজে তারা ছিল অলরেডি সিভিয়ার, কারণ মানুষজনের টেস্ট অ্যাভেলেবেল ছিল না, তো টেস্ট অ্যাভেলেবেল ছিল শুধু হসপিটালে। এখন যারা হসপিটালে আসছে তারা অলরেডি সিক, তারা ডায়াগনোসিস হয়েছে এমন দ্য সিক, কারণ হসপিটালে যারা আসে তাদের কোমরবিডিটি থাকে, একদম ইয়াং মানুষ তো কম আসে, ইয়াং মানুষও আসছে কিন্তু বেশিরভাগ মানুষই হলো বুড়া। অল্প কিছু ধরো 5%-10% ইয়াং মানুষ, আদারওয়াইজ কোনো রোগ নাই, শুধু জ্বর নিয়ে আসছে, ফ্লু লাইক ইলনেস নিয়ে আসছে, কোভিড, তাই না? কিন্তু বেশিরভাগ মানুষই আসছে হসপিটালে বয়স্ক, তাদের অলরেডি অনেক হার্ট ফেলিওর, সিওপিডি, ইমিউনোসাপ্রেশন, ক্যান্সার, অনেক কিছু আছে। কিন্তু বটম লাইন হলো প্রথম দিকে অনলি সিভিয়ার রোগীগুলা ডায়াগনোস হয়েছে, কারণ তারা ডায়াগনোস হয়েছে যে হসপিটালে, কারণ হসপিটালে তো সুস্থ মানুষ নাই।
এখন তাদের মধ্যে মর্টালিটি ছিল রাফলি 2% to 3%, রাফলি। নিউ ইয়র্কে হয়তো 5%, 6%, তাই না? এটা সিগনিফিকেন্ট। কিন্তু তুমি অ্যাজ দ্য মানে টেস্টিং ইজ অ্যাভেলেবল ওয়াইডলি, কমিউনিটিতে এখন টেস্ট হচ্ছে, দেখো প্রতিদিন 500-600 করে অ্যাড হচ্ছে। কিন্তু হসপিটালের স্ট্যাটিস্টিক্স যদি জানতে চাও, আমার হসপিটালের আমি বলতে পারবো, অন্য হসপিটালের আমি বলতে পারবো না, কিন্তু আমি আমার অন্যান্য কলিগদের সাথে কথাবার্তা শুনে বুঝতে পারছি যে মোরলেস অন্য হসপিটালেও এই একই রকম মানে ইনসিডেন্স প্রিভেলেন্স এখন মার্কেটে আমরা যেটা দেখতেছি ক্লিভল্যান্ড ক্লিনিকে, অন্য হসপিটালও একই রকম টেন্ডেন্সি হলো ডেথ রেট অনেক কমছে, এক নম্বর। তারপরে নাম্বার অফ কেসেস অনেক কমছে, তারপরে হসপিটালাইজেশন রেট অনেক কমছে, যদিও কমিউনিটিতে সংখ্যা বাড়তেছে। তাহলে এখন যদি তুমি মর্টালিটি রেটটা অ্যানালাইসিস করো, যেহেতু অনেক মানুষ টেস্ট পজিটিভ এবং তারা কমিউনিটিতে এবং তারা এত সিক না, এবং তুমি যদি কম্বাইন করো পাস্ট ডাটা মানে গত 3 মাসের ডাটা এবং এখনকার ডাটা সব মিলে যদি একসাথে জোড়া দাও, দেখবা যে এই ডেথ রেট ইজ সিগনিফিকেন্টলি লোয়ার, মানে 0.1%-এরও কম, মানে 1000-এ একজনেরও কম। এটা একটা গুড নিউজ এক সেন্সে, কারণ তোমার ডেথ রেট যদি কমে সেটা তো এক সেন্সে ভালো। আর একটা পয়েন্ট আমি অ্যাড করব, প্রতিদিন যদি 400-500 করে কেস অ্যাড হয়, প্রতিদিন 400-500 অ্যাড হওয়ার পরে ডেথ যদি না বাড়ে, তার মানে কমিউনিটিতে ভাইরাসটা রেপ্লিকেট করতেছে, কিন্তু রোগটা এত সিভিয়ার হইতে পারতেছে না। তাহলে রোগটা যদি সিভিয়ার না হয়, তাহলে রোগটা স্পন্টেনিয়াসলি সেরে যাচ্ছে, কারণ ক্যারিয়ার স্টেট এখন পর্যন্ত ডিসকভার হয় নাই। কারোর যদি রোগ হয়ে তার হয় সিমটম হয়ে সেরে যায়, অথবা সিমটম হওয়ার আগেই সেরে যায়, কিন্তু এন্ড রেজাল্ট হলো একটা পার্সন 1 মাস 2 মাসের জন্য ভাইরাস শেড করতেছে এমন ডাটা নাই, মানে ক্যারিয়ার স্ট্যাটাস ইজ নট নোন। আচ্ছা, তাহলে প্রতিদিন যদি 400-500 করে, আমি শুধু ওহাইওর কথা বলতেছি, সারা আমেরিকার কথা দূরের কথা, ওয়ার্ল্ডের কথা দূরের কথা, আমি জাস্ট ছোট একটা স্যাম্পল নিয়ে কথা বলতেছি যেন এটা অ্যানালাইসিস করলে অন্য মানুষ আইডিয়া পায়। তাহলে প্রতিদিন যদি 400-500 করে কেস অ্যাড হয় এবং তারা যদি অ্যাসিম্পটোমেটিক অর মাইল্ড কেস এবং তারা যদি সবাই ভালো হয়ে যায়, কারণ তারা তো হাসপাতালে আসতেছে না, হাসপাতালের ডেটা আমাদের কাছে আছে, তার মানে কমিউনিটিতে যারা আনইনফেক্টেড ছিল তারা সবাই ইনফেক্টেড হয়ে যাচ্ছে, নো ম্যাটার সোশ্যাল আইসোলেশন অর নট। কারণ তোমার নিউ ইয়র্কের অ্যান্ড্রু কুমো বলছে যে অধিকাংশ নতুন করোনা ভাইরাসের কেস যারা আইডেন্টিফাই হয়েছে, they all have been living at home. তারা হেলথ কেয়ার ওয়ার্কার না, তারা অ্যামাজনের ওয়ার্কার না, তারা গ্রোসারি ওয়ার্কার না, অধিকাংশ মানুষ they are living just at home with self isolation. তার মানে বাতাসের মধ্যেই তো থাকে, সেলফ আইসোলেশন কতখানি আর ইফেক্টিভ, কারণ দুনিয়াতে আমরা একই বাতাস ইনহেল করি, তাই না? আচ্ছা, আমরা ওদিকে না যাই, আমরা যেদিকে ফোকাস ছিলাম, যে প্রতিদিন যদি 400-500 কেস করে অ্যাড হয় এবং তারা যদি খুব মাইল্ড ভাবে হয়ে সেরে যায়, তাহলে এটা এবং হসপিটালে যদি ডেথ রেট না বাড়ে এবং হসপিটালে যদি সিভিয়ার রোগ কম আসে, মানে হসপিটালাইজেশন রেট যদি কম হয়, এটা এক সেন্সে গুড, কারণ কমিউনিটিতে যারা আনইনফেক্টেড ছিল তারা উইলিংলি অর আনউইলিংলি, নোয়িংলি অর আননোয়িংলি তারা এক্সপোজার হয়ে কিওর হয়ে প্রোটেক্টেড হয়ে যাচ্ছে পটেনশিয়ালি। কারণ অধিকাংশ ডেটা সাজেস্ট করে যে করোনা ভাইরাসের এগেইনস্টে যে অ্যান্টিবডি দ্যাট প্রিভেন্টস ফিউচার ইনফেকশন সোফার, যদিও প্রথম দিকে WHO এবং অন্যান্য ইনস্টিটিউটরা কনফিউজিং ইনফরমেশন দিতেছিল যে একবার কোভিড হওয়ার পরে দ্বিতীয়বার আবার টেস্ট পজিটিভ হচ্ছে, নট নেসেসারিলি তারা সিক হচ্ছে, এবং WHO বারবার কয়েকবার বলছে যে করোনা ভাইরাসের অ্যান্টিবডি আমরা জানি না যেটা প্রোটেক্ট না। কিন্তু গত 1-2 মাসে আমি এনাফ ডেটা দেখছি যেটা স্ট্রং সাজেস্ট করে যে কারো যদি একবার কোভিড হয়ে যায়, পরের বার সেই অ্যান্টিবডি তার বডিতে থাকে এবং সেই অ্যান্টিবডিটা ফার্দার ইনফেকশন প্রিভেন্ট করে। তাহলে বেসিক্যালি আমি যদি সামারি করি, প্রতিদিন 400-500 করে অ্যাড হচ্ছে আমাদের ছোট ওহাইও স্টেটে, নট নেসেসারিলি বিগেস্ট স্টেট, তাই না? হসপিটালাইজেশন রেট বাড়তেছে না, ডেথ রেট বাড়তেছে না, পারলে কমতেছে।
এবং নতুন কেস হসপিটালে সিমটম নিয়ে আসতে হচ্ছে না, সব ডায়াগনোসিস হচ্ছে কমিউনিটিতে মাইল্ড কেস অথবা অ্যাসিম্পটোমেটিক কেস। তাহলে ঘুরে ফিরে কমিউনিটিতে যারা আনপ্রোটেক্টেড ছিল অথবা আনএক্সপোজ ছিল তারা গ্র্যাজুয়ালি এক্সপোজার হয়ে নয়িংলি আর আননোয়িংলি পটেনশিয়ালি তারা হার্ড ইমিউনিটি টুয়ার্ডস কন্ট্রিবিউট করতেছে, মানে ভালো একটা হার্ড ইমিউনিটির প্রসপেক্ট দেখতেছি। তাহলে এরকম যদি হয় তাহলে সুমনের অরিজিনাল কোশ্চেন ছিল যে পরের বছর ফ্লেয়ার আপ অথবা পরের বছর কোভিড হওয়ার চান্স কি আরো বেশি কিনা। বাই আমাদের ডেটা যা সাজেস্ট করতেছে এবং ভাইরাসের নেচারটা যেহেতু ইনফ্লুয়েঞ্জার মতো না এবং যেহেতু হার্ড ইমিউনিটিতে বিল্ড আপ হচ্ছে এবং যেহেতু অ্যান্টিবডি ফিউচার ইনফেকশনকে প্রিভেন্ট করে, নট লাইক ইনফ্লুয়েঞ্জা, তাহলে বাই অল দিস লজিক এটা মানে প্রায় কনফিডেন্টলি বলা যায় যে দ্বিতীয় আউটব্রেকটা নট নেসেসারিলি এই বছরের মতো এত বড় হবে, কারণ এই বছরে অলরেডি এনাফ পিপল এক্সপোজার হয়েছে। কারণ তুমি দেখো আরো 2 মাস আগে নিউ ইয়র্কে একটা র্যান্ডমলি মার্কেট প্লেসে স্টাডি করছিল অ্যাসিম্পটোমেটিক, যে টোটাল 3000 মার্কেট মানে সুপার মার্কেটে 3000 মানুষকে টেস্ট করছে এবং তাদের মধ্যে কারোরই সিমটম নাই, তাদের আপ টু 23% নাকি 22% ওয়াজ পজিটিভ। তার মানে অ্যাপারেন্টলি আরো 3 মাস আগে টোটাল কমিউনিটির রাফলি 20% ইজ অলরেডি এক্সপোজড। তার টেস্ট পজিটিভ ছিল, তখন অ্যান্টিবডি টেস্ট করছিল ওই জায়গায়। কোভিড এর কিন্তু আরএনএ টেস্ট করা নাই, ওই সময় অ্যান্টিবডি টেস্ট করছিল। তাহলে ফাস্ট ফরওয়ার্ড আরো 3 মাস আগাও, এখন তোমার কমিউনিটিতে স্টিল 400-500 করে নতুন ডায়াগনোসিস হচ্ছে, তার মানে ভাইরাসটা স্টিল অ্যাক্টিভ আছে, মইরা ভ্যানিশ হয়ে যায় নাই। মইরা যদি মানে পিকে যদি উঠতো এবং শার্প ডিক্লাইন হয়ে ভ্যানিশ হয়ে যেত তাহলে সিগনিফিকেন্ট পপুলেশন নেভার গট এক্সপোজড, এবং সিগনিফিকেন্ট পপুলেশন যদি নেভার গট এক্সপোজড পরের বছর there is a chance ভাইরাসটা যদি আবার ফেরত আসে এই আনএক্সপোজ মানুষ আগের বছরগুলো তখন রিস্কে থাকবে। কিন্তু যেহেতু ভাইরাসটা এখনো মার্কেটে আছে, মানে এনভায়রনমেন্টে আছে এবং অত সিভিয়ার রোগ করতেছে না, বরঞ্চ রোগের সিভিয়ারিটি কমতেছে এবং পপুলেশনের 3 মাস আগে ডাটা সাজেস্ট করছে 20% এক্সপোজ, আমার বিশ্বাস বাই দিস টাইম 50% ইজ এক্সপোজ, তাই না? এবং যেহেতু স্টিল নতুন কেস ডায়াগনোসিস হচ্ছে তার মানে ভাইরাসটা স্টিল কমিউনিটিতে অ্যাক্টিভ। আমার কমন সেন্সে আমি বুঝতে পারতেছি, মনে হয় না সেকেন্ড স্পাইকটা ফার্স্ট স্পাইকের চেয়ে বড় হবে, পারলে ছোট হবে, নাও আসতে পারে, আসলেও মাইনর হইতে পারে। আমি জাস্ট গুড নিউজের কথা চিন্তা করতেছি। হ্যাঁ হ্যাঁ সুমন তুমি বলো। আচ্ছা, আমার একটা ফান্ডামেন্টাল কোশ্চেন যে হ্যাঁ আমরা বললাম যে ওকে ঠিক আছে সেকেন্ড একটা ওয়েভ আসবে, অ্যাজ ভাইরাসটা আসলে ইরাডিকেট হয় নাই, স্টিল এনভায়রনমেন্ট এক্সিস্টিং, তো সেক্ষেত্রে কেন আমরা এই সামারে ড্রপ দেখতেছি এবং এক্সপেক্ট করতেছি যে ফলে আইসা সেটারও পিক করবে, whereas all the social distancing measure এবং stay at home order is still in place. সো কেন এটা সামারে কমলো, কেন এটা ফলে আসলো? তো আমার অ্যাজাম্পশন অনুযায়ী অ্যাজ ভাইরাসটা আছে এবং ইনফেক্ট করতেছে, সো ইট শুড বি কন্টিনিউয়াসলি গোয়িং আপ, এবং যখন টোটাল কমিউনিটি এফেক্টেড শেষ তখন ইট উইল গো ডাউন। বাট এই মাঝখানে একটা যে একটা ড্রপ হইলো আবার পরে একটা পিক হবে, তো এই জিনিসটা কেন? এই জিনিসটা টু বি অনেস্ট আমিও মানে এটা লিটারেচারও পরিষ্কার না, কারণ সবাই বলে যেমন অ্যানিমেল কিংডম অথবা প্ল্যান্ট কিংডম, দেখো স্প্রিং এ মানে ফেব্রুয়ারি মার্চে এসে ফ্লেয়ার আপ হয়, মানে তাদের জন্য ফ্লেয়ার আপ না, তাদের গ্রোথ স্পার্ট হয়, যেমন ঘাস অথবা পাতা, গাছের পাতা। ঠিক একই রকম অনেক অ্যানিমেল আছে, তুমি মনে করো যে হরিণ, দেখবা যে শীত প্রধান দেশে হরিণ যদি তোমার নভেম্বর ডিসেম্বরে বাচ্চা হয় ওই বাচ্চা মরে যাবে, এই জন্য তাদের বায়োলজি এমন ভাবে সেট করা তাদের বাচ্চাটা হয় স্প্রিং এ মানে মার্চের দিকে, কাজেই মানে যেন তার ফিউচার জেনারেশনটা সার্ভাইভ করতে পারে। এখন ভাইরাসের ইভলিউশন পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো তাদের কোনো সার্ভাইভাল বেনিফিট আছে ডিউরিং দ্য উইন্টার, কারণ হিট তোমার সানলাইট, যদিও ডোনাল্ড ট্রাম্পের কথা সবাই হেট করে, আমি ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টার না, আমি জাস্ট কমন সেন্সে বলতেছি, কারণ ভাইরাসটা একটা এনভেলপ ভাইরাস, তাই না? এখন এনভেলপ ভাইরাসের মধ্যে মেমব্রেন থাকে জানো, সেই মেমব্রেনটা ছাড়া ভাইরাসটা
তার ভাইরুলেন্স কমে যায়। কারণ মেমব্রেনটা যদি রাপচার হয়ে যায়, ভাইরাসের আরএনএটা যদি বাইরে আসে, এবং তোমরা জানো আরএনএটা খুব সাসেপ্টেবল মলিকুল, কারণ এই যে টেবিলের উপরে এনজাইম আছে, আরএনএস এনজাইম আছে, এবং বায়োলজিক টিস্যুতে আরএনএ ব্রেকডাউন করা এনজাইম এভরিওয়্যার আছে। এই জন্য ভাইরাসটার আরএনএ তোমার যদি স্কিনের মধ্যে দাও, এনভেলপ ছাড়া কিছুক্ষণের মধ্যে মারা যাবে। আর সাথে এনভেলপটার টার্গেট, ইন জেনারেল যেসব ভাইরাসের এনভেলপ আছে সেগুলো তুমি যদি রোদে যাও, স্পেশালি আলট্রাভায়োলেট কম্পোনেন্ট, কিন্তু রোদের মধ্যে সবই আছে, তাই না? রোদের মধ্যে সানলাইটের মধ্যে আলট্রাভায়োলেট, ইনফ্রারেড সব আছে, ভিজিবল লাইট স্পেকট্রাম সবই আছে। তোমরা ফিজিক্স কমিউনিটি আরো ভালো বলতে পারবা, রেডিয়েশন আছে, তাই না? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। হ্যাঁ, এই রেডিয়েশন গুলা অথবা এই ভায়োলেট, আলট্রাভায়োলেট রেডিয়েশনের কারণে ঘুরে ফিরে কি হয়, এই মেমব্রেনটা রাপচার হয়ে যাওয়ার পসিবিলিটি খুব ইজি, 1 নম্বর। হ্যাঁ, আর 2 নম্বর যেগুলা হিট, হ্যাঁ, যেগুলা হিট আছে, সেই হিট ইটসেলফ, সামারের যে হিট, কারণ তোমরা জানো লিপিড মানে মেমব্রেন একটা লিপিড সলিউবল, মানে খুব লিপিডি, তেলের মতো। এখন তোমার যদি একটু ভালো টেম্পারেচার থাকে কমের দিকে, তাহলে এটা সেমি সলিড স্ট্রাকচার হয়, আর যদি টেম্পারেচার বাড়ে তাহলে এটা লিকুইড হয়ে যায়, যেমন নারকেল তেলের মতো, তাই না? এখন সামারে যদি 80-90 হিট হয়, এটা লিপিডটা হয়ে যাবে পানি, মানে অয়েলও থাকবে না, মানে একদমই সলিউবল। তাহলে এত বেশি, যত বেশি সলিউবল তত বেশি এটা ইন্টিগ্রিটি কম, এটা রাপচার হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি। এই জন্য ইন জেনারেল করোনা ভাইরাসের জন্য এটা অ্যাপ্লিকেবল কিনা আমাদের ডাটা দেখতে হবে, তাহলে আমরা ভবিষ্যতে বলতে পারবো। তবে ইন জেনারেল ভাইরাসের যেগুলো এনভেলপ থাকে, সেই এনভেলপের মধ্যে হিট, সানলাইট, রেডিয়েশন, তারপর ডিটারজেন্ট, সারফ্যাক্টেন্ট, তারপরে হলো কেমিক্যালস, তারপরে পোর ফরমেন্ট, তারপরে তোমার যদি কোনো অ্যাকোয়াপোর থাকে, বিভিন্ন মলিকুল থাকে, অ্যাটলিস্ট 6-7টা ইম্পর্টেন্ট ভেরিয়েবল আছে যারা ভাইরাসের মেমব্রেনটাকে ইজিলি রাপচার করে ফেলে। তাহলে ভাইরাসের মেমব্রেনটা যদি ইজিলি রাপচার হয়, তাহলে ভাইরাসের আরএনএটা বিকামস ইনইফেক্টিভ। তাহলে মানে আমি এই সেন্সে বলতেছি, সামারে যেহেতু টেম্পারেচার হাই এবং যেহেতু সানলাইট হাই এবং হিউমিডিটি, কারণ তোমার হিউমিডিটিও একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, তাহলে হিউমিডিটি যদি বেশি থাকে তাহলে সব কম্পোনেন্ট গুলা ভাইরাসের সার্ভাইভালটা কমাই দিচ্ছে। এখন হয়তো এটা ইভলিউশন পয়েন্ট অফ ভিউ থেকে ভাইরাসটা অ্যাডাপ্ট করছে, ভাইসা ভাইসা তাদের যেহেতু দেখছে সামারে তারা খুব বেশি সুবিধা করতে পারে না, এই জন্য বাকি আছে হলো ফল আর একটা উইন্টার, একটা, তাই না? তোমার সামার 4টা সিজনের মধ্যে একমাত্র জানুয়ারি আর ওইদিকে হলো অক্টোবর, এই যে বছর শেষ হওয়ার পর ঘুরে ঘুরে এই সময়টার মধ্যে এসে ভাইরাসটা হয়তো সুবিধা পায়। তুমি যেটা বললা যে ভাইরাসটা কেন এই সময়, আর তোমার একটা কথা আমি একটু পার্শিয়ালি ডিসএগ্রি করবো, যে ভাইরাস যেটা একবার আসে সেটা সারা জীবন এনভায়রনমেন্টে রয়ে যায়, কথাটা ঠিক না। যেমন মনে করো স্মল পক্স ভাইরাস, তাহলে এটা তো এক সময় ছিল, কিন্তু এখন দুনিয়াতে তো কেউ টেস্ট করে এনভায়রনমেন্টে স্মল পক্স খুঁজে পায় না তো, এবং মানুষও তো হয় না, এবং আমরা যে স্মল পক্সের টিকা নেই, টিকাও তো নেই না, তাই না? স্মল পক্সের এক সময় টিকা ছিল, কিন্তু এখন তো টিকাও বাদ হয়ে গেছে, কিন্তু স্টিল রোগটা নাই। তার মানে ভাইরাস একবার আসলে ওটা সারা জীবন পারসিস্ট করবে এমন কোনো কথা নাই। অনেক সময় হয় কি, প্রত্যেকটা জিনিসের শেলফ লাইফ থাকে, মানে ভাইরাসটা আসে, সুইটেবল হোস্টে রোগ করে, কিছু মানুষ মারে, কিছু মানুষকে সাফারিং করে, কিন্তু ভাইরাসটা নিজেই হলো টাইম বোমার মতো, তার একটা শেলফ লাইফ আছে, হয়তো 50 বছর, তারপরে ভাইরাসটা ভ্যানিশ হয়ে যায়। এরকম অনেক এক্সাম্পল আছে। আর কিছু ভাইরাস আছে অনেক আগেও ছিল, কিছু ব্যাকটেরিয়া আছে থাউজেন্ডস এন্ড থাউজেন্ড বছর আছে। কুষ্ঠ রোগ তোমরা নাম শুনছো, তাই না? কুষ্ঠ রোগ সেই ইজিপশিয়ানদের টাইমেও ছিল, এখনো আছে, তাই না? মানে ব্যাকটেরিয়াটা মানে এনভায়রনমেন্টে আছে তো আছেই, এটা ভ্যানিশ হয় না। যেমন টিউবারকুলোসিস, যক্ষা, এই যক্ষার জীবাণু মানুষের মধ্যে থাকে, অ্যানিমেলের মধ্যেও থাকে, এনভায়রনমেন্টেও থাকে, ড্রাই স্পোর হিসেবে তাদের অনেক লম্বা সময় থাকতে পারে। হাইপোথিসিস আছে এটার সাথে, সেটা হইলো যে যেহেতু আপনি সামারে সানলাইট প্রচুর এবং আপনি বাইরে যাইতে পারতেছেন, তো আপনার বডিতে প্রচুর পরিমাণে ইমিউনিটি হওয়ার
একটা স্কোপ হচ্ছে, এটার জন্য ভাইরাস আসলে আমার বডিতে এফেক্ট করেও সুবিধা করতে পারতেছে না। দ্যাট মাইট বি কেস। এটা অবশ্যই আমি এগ্রি করি, কারণ আমি যেগুলা কথা বলছি সবগুলা লোকাল ভাইরাস নিয়ে কথা বলছি। কিন্তু তুমি যেটা বললা, তুমি হলো হোস্টের কথা বললা, যাকে এফেক্ট করবে, এটা অবশ্যই আছে। কারণ সামারে মানুষ মোর সানলাইট পায়, মোর ভিটামিন ডি পায়, সামারে মানুষ মোর আউটগোয়িং হয়, তাহলে ভ্যারাইটিস অফ খাবার খায়, সামারে মোর বাতাসে যায়, কাজে তুমি এক্সপোজার হচ্ছে অনেক জিনিস নিয়ে। ক্রস এক্সপোজারের কারণে ক্রস ইমিউনিটি হয়। যদিও মনে করো, আমি একটা হাইপোথেটিক্যাল কথা বলতেছি, তুমি এক্সপোজার হইছো একটা পার্টিকুলার পোলেনের প্রতি, কিন্তু সেই পোলিনের অ্যান্টিজেনটার সাথে করোনা ভাইরাসের অ্যান্টিজেনের পার্শিয়াল মিল আছে, মনে করো 20% মিল আছে, এপিটোপের মিল আছে। এক্স্যাক্টলি। এখন সেটার এগেইনস্টে তুমি অ্যান্টিবডি তৈরি করছো, কারণ তুমি সেটাকে অ্যালার্জি হিসেবে নিছো, কারণ ওটা তোমার বডিতে ফরেন। এখন করোনা ভাইরাস আসছে, করোনা ভাইরাস 100টার মধ্যে হয়তো ওই 20%টা পার্শিয়াল প্রোটেকশন পাবে, কারণ যেহেতু অ্যান্টিবডি মিল আছে। কাজেই প্রথমে সামারে তোমার টেম্পারেচার, হিট, আল্ট্রাভায়োলেট লাইট, হিউমিডিটি, তারপরে মানুষের মেমব্রেন রাপচার পটেনশিয়াল, এগুলা সব তো আছেই। আর সুমন যেটা বললো খুবই এক্সেলেন্ট পয়েন্ট, যে হোস্টের ইমিউনিটিও, যেহেতু আউটগোয়িং মানুষের স্পেশালি সামারে তোমার বডির ইমিউনিটি ভালো থাকে, তাই না? আর আমি একটা কোশ্চেন অ্যাড করতে যাচ্ছি, সেই কোশ্চেনটা হলো, তোমরা যে পারো ট্যাগ করে রাখতে পারো। কোশ্চেনটা হলো যে as the time progress ভাইরাসের ভিরুলেন্স অধিকাংশ ক্ষেত্রে কমে যায়। প্রথম দিকে ভাইরাসটা মোর ভাইরুলেন্ট থাকে, মানে ভাইরাসটা মোর কিলিং পাওয়ার থাকে, কিন্তু যত দিন যায় ভাইরাসের কিলিং পাওয়ার অথবা ভাইরুলেন্স একটু কমে। এই আইডিয়াটা আমরা ডেভেলপ করব, কোশ্চেনটা মাথায় রাখো। হ্যাঁ, আমি এই জন্য ট্যাগ করতে বলতেছি, যদি কেউ পারো ট্যাগ করো। হ্যাঁ, তানজিম শুনতে পাচ্ছ না? হ্যাঁ জি, আমি এই বিষয়ে একটা কথা বলতে চাই। আসলে অসুখ, এক এক ভাইরাস এক একভাবে অসুখ করে, সেটা খুব ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি এক হার্ড ইমিউনিটি দিয়ে আপনি সবকিছু এক্সপ্লেন করতে পারবেন না, এটা করা সম্ভব না। পোলিওর ক্ষেত্রে যেভাবে খুবই সফল, যে হার্ড ইমিউনিটি করছেন আপনি, ওয়াইল্ড টাইপ কি বলে যে ভ্যাকসিনেটেড স্পেশাল ভাইরাস ইনজেক্ট করা হয় মানুষের মুখে, বাচ্চাদের মুখে খাওয়াই দেওয়া হয়। ওই ভাইরাসটা তাদের ইন্টেস্টাইন বা অন্ত্রে গ্রো করে এবং আলটিমেটলি পায়খানার সাথে সারা পরিবেশে ছড়িয়ে পড়ে। এবং এই স্পেশাল ভাইরাসটা, যেটা ভিরুলেন্ট না, পোলিও ভাইরাস, সেটা প্রকৃতির মধ্যে যে ওয়াইল্ড টাইপ ভাইরাস আছে সেটার জায়গা দখল করে নেয়, যার ফলে হয় কি আপনি হার্ড ইমিউনিটি খুব ভালো আসে। ওটা এক ধরনের ইমিউনিটি। ওটা হয়েছে আপনার প্রকৃতিতে যেসব ভাইরাস আছে তাদেরকে আমরা নন ভিরুলেন্ট ভাইরাস দিয়ে রিপ্লেস করলাম, সেভাবে একটা পোলিওর ইয়েটাকে আমরা করছি। যার ফলে হয়েছে কি আপনার যেখানেও কোথাও যদি একটা পোলিওর কেস পাওয়া যায়, ওই আশেপাশের সবাইকে, ওই 10 গ্রাম 20 গ্রাম পুরো জেলার সবাইকে আবার ব্যাপকভাবে করানো হয়, যাতে, কারণ ওই পরিবেশে যেহেতু কোনো ওয়াইল্ড টাইপ মানে এখানে খারাপটা বলছি, কোনো ভাইরাস ছড়া পড়ছে, একজন বাচ্চা অসুস্থ হয়েছে, আমরা সেটাকে আবার ইমিউনাইজড ভাইরাস দিয়ে রিপ্লেস করব। এমন আমরা জানি যে একসময় বাংলাদেশ পোলিও মুক্ত হয়েছে, কিন্তু বাংলাদেশের সীমান্ত অঞ্চলে কিছু জায়গায়, বিশেষ করে ভারতীয় সীমান্ত অঞ্চলে কিছু থাকার কারণে, আপনার কিছু পোলিও কেস হওয়ার কারণে আমরা ওই সব জায়গায় আবার ব্যাপকভাবে ইমিউনাইজেশন করে আমরা ওই পরিবেশটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি এবং সফল হয়েছি। সেটা একরকমের হার্ড ইমিউনিটি। কিন্তু আরেকটা যেটা বলছে যে এখানে আমি ঠিক পরিষ্কার না আসলে, কারণ আমি করোনা ভাইরাস নিয়ে খুব বড় হার্ড ইমিউনিটি লিটারেচার আমি খুব ঘাটিনি, যদিও ঘাটা উচিত ছিল আমার, কিন্তু আমি বুঝতে পারছি না এটা কি ধরনের ইমিউনিটি। কারণ ইমিউনিটি যদি আসে, সেক্ষেত্রে যদি আমরা মনে করি যে না সবার মধ্যে আমরা আপনার সাব ক্লিনিক্যাল ইনফেকশনের মাধ্যমে অনেকের মধ্যেই যে অ্যান্টিবডি গ্রো করবে, সেইভাবে যদি চিন্তা করি, সেটা হতে পারে, সেটা একরকমের সেটা আপনার ধরেন ভ্যাকসিনেশনের একটা
বিকল্প পথ হলো আপনার ধরেন যে কেউ পূর্বে ইনফেকশন হয়েছে, লো ভিরুলেন্ট কোনো অল্প পরিমাণ ভাইরাস অ্যাটাক করেছে, সে অল্প কিছু অসুস্থ, কয়েকদিন অসুস্থ থেকে সে ইমিউনিটি ডেভেলপ করছে, এবং সে কি পরিমাণ অ্যান্টিবডি করছে। এটা আবার অ্যান্টিবডি অনেক টাইপ আছে, আপনার আইজিএম প্রথমে আসবে, তারপর আইজিএম চলে গেলে আইজিজি টাইপ অ্যান্টিবডি আসবে। আইজিজি টাইপটা দীর্ঘস্থায়ী, ওটা অনেক দিন আপনাকে ইমিউনিটি দেয়। কিন্তু প্রোভাইডেড দ্যাট সেলিম ভাই যেটা বলেছেন, যে ফরিদ ভাই যেটা বলেছেন, যে ভাইরাসটা যদি ক্ষণে ক্ষণে তার রূপ না পাল্টায়, যা অ্যান্টিজেনিক প্রপার্টি না পাল্টায়, সেক্ষেত্রে আপনার পুরানো আইজিজি কিছুটা হেল্প করতে পারে। কারণ যখনই ভাইরাস আমাদের দেহে ঢুকে ব্লাড স্ট্রিমের মাধ্যমে চলে যায়, তো আমাদের অ্যান্টিবডি যা আছে প্রথমে তা নিউট্রালাইজ করার চেষ্টা করে, পরে আমাদের কিছু সেল, যে মেমোরি সেল বলি আমরা, যেটা অ্যান্টিবডি আমরা ছোটবেলা থেকে, আমরা মায়ের পেট থেকে বের হওয়ার পর থেকে আমরা যত সব অ্যান্টিজেনের ইয়েতে আসছি, প্রত্যেকটার মেমোরি সেল আমাদের শরীরে আছে। স্পেসিফিক মেমোরি সেলগুলি আমাদের বিভিন্ন বিশেষ করে আপনার স্প্লিন এবং লিম্ফ নোডে এইসব আমাদের মেমোরি সেলগুলি থাকে, বি সেলগুলি। যখনই ওই অ্যান্টিজেন আবার আসে, ওরা করে কি আবার ব্যাপকভাবে ওই অ্যান্টিবডি প্রডিউস করে এবং ওই ভাইরাস বা ওই প্যাথোজেনকে নিউট্রালাইজ করার চেষ্টা করে। তো করোনার ক্ষেত্রে কতটুকু হবে সেটা এখনো সুনির্দিষ্ট কিছু এসেছে বলে আমার জানা নেই। এখানে আমি ছোট একটা অ্যাড করি তোমার এই এক্সাক্ট এই কোশ্চেনে। যদিও করোনা ভাইরাস আমাদের ব্র্যান্ড নিউ ভাইরাস, যেহেতু আমাদের ডেটা নাই, এজন্য আমরা নট সো শিওর, কিন্তু দুইটা এক্সাম্পল আছে যেখান থেকে আমি ইনডিরেক্টলি বলতে পারি যে করোনা ভাইরাস শুড প্রডিউস এ প্রোটেক্টিভ অ্যান্টিবডি। কিভাবে? এক নম্বর হলো করোনা ভাইরাসের যে রিলেটেড ভাইরাস ছিল সার্স, তাই না, এই যে সিভিয়ার রেসপিরেটরি সিনড্রোম, এটা কিন্তু করোনা ভাইরাস দিয়েই হয়েছিল, একই রকম ভাইরাস, শুধু এটা অ্যান্টিজেনিক স্ট্রাকচার ইজ ব্র্যান্ড নিউ, কিন্তু ভাইরাস ইজ স্টিল এ করোনা ভাইরাস, এন্ড আওয়ার নোভেল করোনা ভাইরাস ইজ নট নেসেসারিলি নোভেল। এটা করোনা ভাইরাসই, জাস্ট অ্যান্টিজেনিক স্ট্রাকচারটা ডিফারেন্ট। আচ্ছা, সেই যে সার্স ছিল, সার্সের যারা একবার হয়তো রোগটা ভালো হয়ে গেছে এবং মার্কেটে আর আসেই নাই, তাই না, এই ভাইরাসটা ভালো হয়ে যাওয়ার পরও 2 বছর পরে যারা ইনফেক্টেড হয়েছিল তাদের অ্যান্টিবডি স্ক্রিনিং করার জন্য পেপার আছে। সেই পেপারে তারা দেখাচ্ছে ইভেন আফটার 2 years after the infection, the protective antibody still present in people. এখন করোনা ভাইরাস যদি একই টাইপের হয়, যেহেতু তারা ভাই ভাই, করোনা ভাইরাস, কোভিড-19 আর সার্স যারা ভাই ভাই, একই রকম ভাইরাস, শুধু জেনেটিক স্ট্রাকচার ডিফারেন্ট, তাহলে আমরা ইনডিরেক্টলি অ্যাজিউম করতে পারি যে করোনা ভাইরাসের অ্যান্টিবডিও প্রোটেক্টিভ হওয়া উচিত। এটা একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো, এই বছরই প্রথম দিকে যদি ডেটা ছিল না, কিন্তু লাস্টের 1 থেকে 2 মাসে অনেকগুলা পেপার আসছে যারা মোটামুটি কনফিডেন্টলি বলতেছে যে করোনা ভাইরাসের অ্যান্টিবডি প্রিভেন্টস ডিজিজ ডেভেলপমেন্ট এন্ড অলসো সিভিরিটি। কিভাবে? তুমি যে মাঙ্কিতে যদি রেডিমেড করোনা ভাইরাসের অ্যান্টিবডি অন্য মাঙ্কি থেকে এক্সট্রাক্ট করে দাও, তাহলে তারপরে যদি তাদের এক্সপোজ করো, তারা ইনফেকশনই হয় না। আর কেউ যদি অলরেডি ইনফেক্টেড হয় তারপরে যদি অ্যান্টিবডি দাও, তখন রোগের সিভিরিটি কমে। তার মানে অ্যান্টিবডিটার একটা প্রোটেক্টিভ এফেক্ট আছে ফর শিওর। এবং আরেকটা ইনডিরেক্ট কথা, যে ভ্যাকসিন নিয়ে যেহেতু সবাই কথা বলতেছে, এবং অল ভ্যাকসিন সো ফার ইজ ইন দ্য লাইন অফ অ্যান্টিবডি ট্রিগার। মানে আমি একটা ভাইরাসের প্রোটিন দিব, অথবা ভাইরাস ডিরাইভ অথবা ভাইরাস মডিফাইড কোনো স্ট্রাকচার দিব, যেটা বডিতে যাওয়ার পর অ্যান্টিবডিটাকে ট্রিগার করবে, এবং সেই অ্যান্টিবডিটা ইন থিওরি ফিউচারে প্রিভেন্ট করবে। তার মানে কি? অ্যান্টিবডি ইজ প্রিভেন্টিভ। কাজেই যদিও আমরা ভেরি আর্লি ইন ফেজ, আই এম স্টিল অপটিমিস্টিক যে সম্ভবত অ্যান্টিবডি যারা এক্সপোজ হয়েছে ন্যাচারালি অথবা আর্টিফিশিয়ালি বাই ভ্যাকসিন, আমার মনে হয় এটা প্রিভেন্ট করবে। আমরা ভাইরাসের সবচেয়ে বড় একটা ধ্রুব সত্য হলো ভাইরাল লোড। আমরা যখনই বিভিন্ন ল্যাবরেটরি কাজেই হোক বা ইয়ের কাজেই হোক, আমরা যখন একটা ক্যান্সার সেল বা যে কোনো সেল, নর্মাল হিউম্যান সেলকে আমরা বা মনে করেন যে র্যাট সেল বা অন্য কোনো সেলকে আমরা ইনফেক্টেড করার চেষ্টা করি ভাইরাল, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো ভাইরাল লোড। আমরা কি পরিমাণ ভাইরাল পার্টিকেল দিয়ে ট্রান্সফেকশন করছি বা ট্রান্সডাকশন করছি, সেটা খুবই ইম্পর্টেন্ট। তো আপনি যখনই দেখবেন, আপনি একটা কথা কিন্তু সত্য যে কেউ খুব কম মানুষই কিন্তু মারা গিয়েছে যে তার কোনো ট্রেস
আশেপাশে ট্রেস পাওয়া যায়নি। ইনফেক্টেড পজিটিভ হয়েছে ঠিকই, না আপনি যে অমুক পাড়ায় তো অমুক ইনফেক্টেড হয়েছে, কিন্তু তার আশেপাশে কারো কোনো ট্রেস খুঁজে পাওয়া যায় না কিভাবে হয়েছে। কিন্তু যখনই দেখা যাচ্ছে যে কেউ মারা গিয়েছে বা এরকম ফেটাল লেভেলেরই হয়েছে, তারাই দেখা যাচ্ছে হয় ফ্রন্টলাইনার কোনো তারা কোনো হেলথ ওয়ার্কার, অথবা আশেপাশে কেউ পূর্বে করোনা এফেক্টেড ছিল, তার সংস্পর্শে ছিল, এরকম একটা ব্যাপার। তার আমি যেটা বলতে যাচ্ছি, আপনার আশেপাশে কেউ যদি করোনার ফ্যাক্টরি খুলে বসে, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ অ্যান্ড ইউর, কারণ সেক্ষেত্রে ভাইরাল লোডটা অনেক বেশি আসে। যারা হসপিটালে ফ্রন্ট লাইনে কাজ করে যাচ্ছেন তারা একসাথে রোগীর কাছে অনেক বেশি ভাইরাল লোডের হচ্ছে, যেটা আমাদের ইমিউন সিস্টেমকে ওভারওয়েলম করে ফেলতে পারে। তো তোমার কথাটা পরে আমি তোমার কথাটা একটু সামারি করি, সিম্পলিফাই করি বাকিদের জন্য। তুমি বলতে যাচ্ছ ডোজ রেসপন্স রিলেশনশিপ, মানে যে লোক একটা নোন কেস, অসুস্থ জগা খিচুড়ি পাকানো, খুব বেশি মানে তার ভাইরাস দিয়ে ভরা শরীর, ওই মানুষের কাছ থেকে যদি এক্সপোজার হয় সেই মানুষটার সিভিয়ার রোগ হওয়ার সম্ভাবনা বেশি। আর যারা হলো কোনো ট্রেসিং নাই, অজপাড়া গায়ে কিন্তু অ্যাসিমটোমেটিক সিমটম, কোনো মতে একটু অল্প একটু সিমটম দিয়ে টেস্ট করে দেখা গেল তার পজিটিভ, বেসিক্যালি তার কোনো নোন কন্ট্যাক্ট নাই, তার মানে তার এক্সপোজার যখন হয়েছেও সেটা লো ডোজ পসিবলি। তার মানে লো ডোজ এক্সপোজার দিয়ে তোমার রোগটা সিভিয়ারিটি একটু কম থাকে, হাই ডোজ হাই ভাইরাল লোড দিয়ে যদি এক্সপোজার হয় তার মোর সিভিয়ার হওয়ার চান্স থাকে। তাহলে ইনডিরেক্টলি বলতে যাচ্ছ এটা ডোজ রেসপন্স রিলেশনশিপ আছে। ডেফিনেটলি এটা আমার এটা ইটস আ কমন সেন্স। আই মিন এটা ভালো পয়েন্ট। আচ্ছা নির্ঝর, তোমার যে ওহাইওতে আমাদের তো প্রতিদিনই 500-600 করে নতুন কেস ঠিকই পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তাহলে এটা আমরা কতদিন লকডাউনে, ওহাইওতে লকডাউন খুলতেছে তাই না? তোমার এই ব্যাপারে আইডিয়া কি, যে লকডাউন খোলা ভাইরাস স্টিল অনগোয়িং কেস আসতেছে, তাহলে দুটার মধ্যে তুমি রিকনসাইল করবে কিভাবে? এখন আমি তো আসলে ধরেন বায়োলজি নিয়ে অতটা পড়াশোনা করি নাই বা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করি নাই। আমি যতটুকু নলেজ আছে আমার হয়তো ইঞ্জিনিয়ারিং এ এবং হচ্ছে টু সাম এক্সটেন্ট ম্যাথমেটিক্স এ। তো এখন আমি যেটা বিলিভ করি যে কিছু আপনার সার্স মডেল যেটা আছে, মানে ম্যাথমেটিক্যালি ডিজিজ বা কন্টেজিয়াস ডিজিজ স্প্রেড করার জন্য যে মডেলগুলো আছে সেইগুলো আমি মানে ডিফাইন করতে পারি, এবং এটার সাথে ধরেন সোশ্যাল ইকোনমি আর হচ্ছে সাইকোলজি, মানুষের সাইকোলজি আমি অ্যাড করতে পারি। তো এইগুলো করে আমার যেটা মনে হচ্ছে যে ইন অ্যান আইডিয়াল কেস, যখন কোনো একটা ভাইরাস বা ভাইরাল ইনফেকশনের কোনো কিওর নাই বা কোনো ভ্যাকসিন নাই, তখন আলটিমেটলি কি হবে যে মানুষজন ওইটাতে খুব বেশি বেশি ইনফেক্টেড হওয়া শুরু করবে, ঠিক আছে? কারণ আমাদের বডি রেডি না, মানে আননোন একটা ভাইরাস, ঠিক আছে? এখন আপনি যদি সোশ্যাল সায়েন্সের দিকে চলে আসেন বা ইকোনমিক্স এর দিকে চলে আসেন, সেটা হচ্ছে যে মানুষ যদি বাসায় বসে থাকে এবং তার বাসায় যদি সার্টেন অ্যামাউন্ট অফ খাবার দাবার থাকে, তাহলে সে হয়তো বাসায় থাকবে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম, হয়তো হতে পারে 1 সপ্তাহ 2 সপ্তাহ, ঠিক আছে? কিন্তু এরপরে কি হবে, এখনকার মানুষজনের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, তার হচ্ছে বিনোদন দরকার, মানুষ হচ্ছে সোশ্যাল অ্যানিমাল, তার সোশ্যালাইজেশন দরকার। ওইগুলোর কারণে সে একটা মেন্টাল স্ট্রেস অনুভব করবে, যেটা হচ্ছে সাইকোলজিক্যাল স্ট্রেস। এই কারণে সে ফিল করবে, নিজের ভিতর থেকে একটা আর্জ ফিল করবে যে না, তাকে হচ্ছে বাসার বাইরে যেতে হবে, ঠিক আছে? এখন সেটার কারণে মানে অ্যাকচুয়ালি আলটিমেট রেজাল্ট হচ্ছে ওইটাই হচ্ছে যে মানুষজন কি করতেছে, যে তারা জানে যে বাইরে গেলে হচ্ছে ভাইরাসটা তাদেরকে ইনফেক্ট করবে, কিন্তু তারা ওইটাকে হচ্ছে ইগনোর করার চেষ্টা করতেছে। মানে ইগনোর করার চেষ্টা করতেছে বলতে হচ্ছে যে মনে করেন তারা ইন ডিনায়াল, মানে তারা বলতেছে যে না, আমরা যদি বাইরে যাই তাহলে কিছু হবে না, ঠিক আছে? এখন ওই আমি অনেকগুলো কথা বেলেমেলে ভাবে বলে ফেলছি, এখন আমি যদি কানেক্ট করার চেষ্টা করি, সেটা হচ্ছে সার্স মডেল অনুযায়ী কি বলে যে আপনি যদি একটা জায়গায় মানে যারা ইনফেক্টেড ছিল তাদেরকে যদি আইসোলেট করতে পারেন, তাহলে হচ্ছে স্প্রেডটা কমবে। আপনি যদি সবাইকে স্টেবিলাইজ করতে পারেন, সবাই একটা জায়গায় বসে থাকবে, তাহলে কি হবে যে ডিজিজটা খুব মানে মিনিমাল অফ দ্য টাইমে সে হচ্ছে মানে মরে যাবে, মানে তার স্প্রেডিং কমে যাবে। কারণ ভাইরাসটা কিভাবে মুভ করে, মানে সে একা একা উড়ে যেতে পারে না, একা একা হেঁটেও যেতে পারে না, তার একটা বাহক দরকার হয়, ঠিক আছে? বাহকটা হচ্ছে এই ক্ষেত্রে মানুষ। এই এখন সমস্যাটা হচ্ছে যে ইগনোরেন্স, বা মনে করেন ইগনোরেন্স এর ক্ষেত্রেও অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, যে তার সাইকোলজিক্যাল স্ট্রেস থাকতে পারে, সোশ্যাল স্ট্রেস থাকতে পারে, ইকোনমিক্যাল স্ট্রেস থাকতে পারে, ঠিক আছে? তো এইগুলোর কারণে
সে হয়তো কিছুটা মানে আর্জ ফিল করে যে না সে বাসায় থাকতে পারতেছে না, তাকে বাইরে বের হতে হবে। এবং কখনো কখনো হচ্ছে রিলিজন একটা পার্ট প্লে করে যে না ঠিক আছে সে বিশ্বাস করে ঠিক আছে, কিন্তু বিশ্বাসটা হচ্ছে অনেক সময় দেখা যায় মাত্রা ছাড়াই চলে যায়, মানে সে হয়তো রিলিজনের মেসেজটা ঠিক মতো রিড করতে না পেরে ওইটাকে অন্ধবিশ্বাসের মতো করে বিশ্বাস করে যে আচ্ছা আমাকে ধর্ম বলছে যে আমাকে যদি আমি প্রার্থনা করি তাহলে হয়তো আমি এটা থেকে মুক্তি পাবো। তো এখন যেটা হচ্ছে যে সাইন্টিফিক্যালি হয়তো প্রুভেন যে আপনি যদি মানে মুভমেন্ট আটকাইতে পারেন, মুভমেন্ট কমাতে পারেন, তাহলে হয়তো ভাইরাস স্প্রেড কমে যেতে পারে, কিন্তু আপনি সেটা পারতেছেন না, আইডিয়ালি সেটা পারতেছেন না। সেটা হতে পারে মানে গভর্নমেন্ট হয়তো ট্রাই করতেছে পারতেছে না, ডক্টররা আছে তারা বলতেছে তাদের কথাকে বিশ্বাস করতেছে না। তো এই ওহাইওর ক্ষেত্রে বা অন্যান্য স্টেটের ক্ষেত্রে বা ইদানিং আমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ফলো করি তাহলে দেখবো যে ওইটা হচ্ছে মোর প্রিভ্যালেন্ট বা মোর প্রোনাউন্স, যে মানুষজনকে ওয়ার্ন করা হচ্ছে কিন্তু মানুষজন মানতেছে না বা শুনতেছে না, কারণ তাদের অন্যান্য নিড আছে। তারা হচ্ছে মানে ভাইরাসের ইনফেকশন থেকে যে ভয়টা আছে সেটাকে ইগনোর করতেছে, এবং এটার কারণে ব্যাপারটা যেটা হচ্ছে যে ব্যাপারটা আরো ওরসেন হচ্ছে, ইনফেকশন রেটটা বাড়তেছে। তো আলটিমেটলি যেটা হবে, আপনারা যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছেন যে হার্ড ইমিউনিটির দিকে যাওয়া ঠিক হবে কিনা, তানজিম ভাই যেমন বলছে যে মানে বিভিন্ন অন্যরকম অনেক এফেক্ট বা কি বলা যায় ফ্যাক্টর থাকতে পারে যেটার কারণে ডিজিজটা কিভাবে স্প্রেড করতেছে বা ডিজিজটা কিভাবে মানুষজনের সাথে মানে এফেক্ট ফেলতেছে সেটার উপর নির্ভর করে ওইটা হচ্ছে কাউকে হচ্ছে খুব বেশি কাবু করবে, কাউকে কম কাবু করবে। কেউ হয়তো মানে তার লাইফের আর্লি স্টেজে আছে, তার জন্য হয়তো ইমিউনিটি গ্রো করাটা ইজি আর অন্য বৃদ্ধ মানুষের জন্য থেকে, তো সে হয়তো বেঁচে থাকবে। তো আলটিমেটলি কি হবে যে আপনি যখন হার্ড ইমিউনিটির দিকে যাবেন বা ব্যাক ইন দ্য হিস্ট্রি যদি আপনি যান, আগে যখন এরকম প্লেগ দেখা যেত তখন কি হতো যে এগুলো কোনো কিউর থাকতো না। এবং আপনি যেহেতু একবার মেনশন করছেন যে মোবিলিটি কম ছিল, আগের দিনে মানুষজন তো চাইলেই খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারতো না। তো যেটা হয়তো যে একটা সার্টেন জায়গায় মানুষজন মরে যেত এবং মানুষজন জানতো যে ওই এলাকায় এরকম ডিজিজ আছে, প্লেগ আছে, এখানে যাওয়া যাবে না। তো মানুষজনের অ্যাবিলিটি না থাকার কারণে, মানে মুভমেন্টের অ্যাবিলিটি না থাকার কারণে ডিজিজটা অত স্প্রেড করতো না। কিন্তু এখন হচ্ছে আপনি মানে বাসায় বসে ইন্টারনেট এক জায়গা থেকে অর্ডার করতে পারেন, আপনি শিওর না এখানে ভাইরাস আসতেছে কিনা। আপনি একজনের সাথে মানে মিট করতে চাইলে আপনি যে কোনো একটা ফ্লাইট ক্যাচ করে চলে যেতে পারেন ইউএস এর ভিতরে, হচ্ছে উইদিন ফিউ আওয়ার্স আপনি যে কোনো জায়গায় চলে যেতে পারেন, বা ওয়ার্ল্ডের আরেক মাথায় আপনি হয়তো উইদিন এ ম্যাটার অফ 12 আওয়ার্স আপনি যেতে পারেন। এখন পৃথিবীর জনসংখ্যা বেড়ে গেছে, এই কারণে হচ্ছে আপনার সার্চ মডেলে ভ্যারিয়েবিলিটির সংখ্যাও বাড়ছে, ঠিক আছে। তো সেই সব ক্ষেত্রে আর কি মানে এটা মানুষজন, আমার কাছে মনে হয়েছে যে এটা একটা উইলফুল মানে চয়েস, যে মানুষজন জানে যে তাদের ক্ষতি হবে কিন্তু তারপরে মানুষজন এটাকে মেনে নিয়েই তারা বাইরে যাচ্ছে। তুমি কি আছো নাকি? হ্যাঁ ফরিদ ভাই, আমি তোমার আইডিয়া কি? তোমার টেনেসির এখানে ইন জেনারেল মানে উইথড্রল কি করে দিছে, এখনো লকডাউন আছে নাকি ব্যাপার ঘটনা কি বলো তো? পরিস্থিতি এখন আগের তুলনায় শিথিল। আমরা তো নিয়মিত হাসপাতালে যেতে হয়, তো প্রথম দিকে যে ধরনের কড়াকড়ি ছিল এখন কড়াকড়ি অনেকটাই শিথিল। তবে ওরা মাস্ক সরবরাহ করতেছে, হাসপাতালের কথা বলছি। আচ্ছা, ওখানে যদি কারো মাস্ক না থাকে তাহলে তাকে মাস্ক দিচ্ছে। দোকানপাটের অবস্থা আমার মনে হলো রিসেন্টলি, আমি মাঝে মাঝে এমনি গাড়ি নিয়ে ঘুরতে বের হইতাম, তো আগে যেখানে দেখা যাচ্ছে তো যে ক্রোগার বা এগুলো সামনের জায়গা অনেকটাই ফাঁকা থাকতো, এখন দেখা যায় পার্কিং লট প্রায় ফুল, অর্থাৎ বোঝা যাচ্ছে যে অনেক মানুষ আসলে যাতায়াত করছে। কিন্তু আমি নিজে অনেক বেশি মেনটেন করি, তো যার ফলে খুব একটা জানি না যে বাইরের পরিস্থিতি কিরকম। কেস তোমার হসপিটাল মানে ডেথ মানে মানে টিভিতে তোমার লোকাল নিউজ তো দেখো, লোকাল নিউজে কি এখনো অনেক ডেথ হচ্ছে এরকম দেখাচ্ছে নাকি একটু ইমপ্রুভমেন্টের দিকে? আমাদের নক্সভিলের অবস্থা অনেক ভালো, সাধারণত মারা গেছে এখনো পর্যন্ত 5 জন 6 জন এরকম, এবং খুবই স্টেবল, সংখ্যা বাড়ছে কিন্তু ডেথ রেট খুবই কম। মানে যে লকডাউন উঠে যাওয়ার পর তুমি কি জাস্ট তুমি খুব সংক্ষেপে 1 মিনিটের মধ্যে মনে করো আজকে লকডাউন উঠে গেল, তুমি প্রেডিক্ট করো, মানে তুমি ভাইরাস সম্বন্ধে জানো এবং ভাইরাস স্প্রেড জানো, তোমার আইডিয়া কি খুব সংক্ষেপে? কম্পেয়ার টু 3 months আর্লিয়ার এখন যদি লকডাউন তুলে দেওয়া হয় আমার মতে স্প্রেডটা কম হবে, কেননা মানুষ আগের থেকে আরো বেশি সচেতন এবং আমরা কিছু প্রসিডিউর ফলো করতেছি। তবে আমি যদি কম্পেয়ার টু লকডাউন সিচুয়েশনের কথা চিন্তা করি, হ্যাঁ আমার স্প্রেডটা হয়তো আগের থেকে একটু বাড়বে। এখন মর্টালিটি রেট কিরকম হবে টোটালি ডিপেন্ড করছে আমার বডি কিরকম অ্যান্টিবডি ক্রিয়েট করছে ফর এ পার্টিকুলার এরিয়া,
সেটা করবো। এটা হয়তো আমরা আগামী 2 কিংবা 3 সপ্তাহ আমরা একটা ভালো আইডিয়া পাবো, কিন্তু ম্যাক্সিমাম স্টেটস ইন দ্য ইউএসএ আর নাও মানে লকডাউন তুলে দিচ্ছে ইন এ মডারেট লেভেল আর ইন এ লো লেভেল। সুতরাং কার্ভ থেকে আমরা বুঝতে পারবো আসলে যে কিরকম হবে। তবে আমার যেটা এখন যেটা মানে গাট ফিলিং যদি বলি, রেট অফ ইনফেকশন উইল বি মাচ লোয়ার দ্যান অ্যান্টিসিপেটেড। আচ্ছা, তাহলে ইন সেন্স তোমার কথা শুনে ভালো লাগলো, মানে পজিটিভ কথা। আচ্ছা নির্ঝর, তুমি একই রকম ভাবে সামারি করো। মনে করো লকডাউন আজকে কাট অফ করে দিলাম একদম, আচ্ছা আগামী 1 মাসের মধ্যে ডিজিজটা কোন দিকে যাবে অথবা পাবলিক প্যানিক হবে কিনা, তোমার কমেন্ট কি? হ্যাঁ, পাবলিক প্যানিক হবে আপ টু সার্টেন টাইম পরে, যখন দেখবে যে তার পরিচিত মানুষজন সবাই অসুস্থ হচ্ছে। আর মানে এটা যেহেতু সাইন্টিফিক্যালি প্রুভেন, যে সাইন্টিফিক্যালি বলতে আমি বলতে চাচ্ছি স্ট্যাটিস্টিক্যালি প্রুভেন মডেল দিয়ে, যে আপনি একটা সার্টেন টাইম পরে যদি লকডাউন খুলে দেওয়া হয় তখন হচ্ছে ইনফেকশন রেটটা বাড়বে। হসপিটাল নিতে পারবে কিনা সেটা এখনো আমরা জানি না। মানে আমরা অবশ্যই দেখছি যে করোনা ভাইরাস বা কোভিড-19 খুব দ্রুত স্প্রেড করতে পারে এটা। সো যদি লকডাউন একেবারে ক্যান্সেল করে দেয় আজকে এই মুহূর্তে, তাহলে আমি ডেফিনেটলি এক্সপেক্ট করবো যে আপনার স্প্রেডটা বাড়বে হঠাৎ করে, এবং হচ্ছে মৃতের সংখ্যাও বাড়বে। কিন্তু মানুষ যেহেতু ইভলভ করে, মানে সাইন্টিফিক্যালি যদি চিন্তা করেন যে এভলিউশন থিওরির কথা, যে তাহলে কিছু মানুষ বেঁচে থাকবে, কিছু মানুষ মারা যাবে। যারা বেঁচে থাকবে তারা হচ্ছে ওই সিলেক্টেড জিন, দেখা যাবে যে তারা সার্ভাইভ করতেছে। কিন্তু ওইটার কস্টটা অ্যাকচুয়ালি মানে অনেক হবে আমি মনে করি, মানে ইকোনমিক্যালি অনেক হবে। কারণ হচ্ছে যেই সব মানুষজন মারা যাবে তাদের কিছু না কিছু স্কিল ছিল বা কিছু না কিছু পজিশন তারা হোল্ড করতো, সেখানে একটা ভ্যাকেন্সি তৈরি হবে। এখন আমরা কি করতে চাই, মানে মানুষ টিকে থাকবে এটাতে আমার কোনো সন্দেহ নাই, কারণ এটা ডেথ রেট তো ধরেন কম, মানে যারা ইনফেক্টেড হচ্ছে তাদের বেশিরভাগ হচ্ছে মানুষজন মানে বেঁচে ফিরতেছে। আর বেশিরভাগ সময় দেখবেন হচ্ছে যে ভালনারেবল যারা, মানে বয়স্ক মানুষ বা যারা গরিব মানুষ, যারা হয়তো সাফিসিয়েন্ট নিউট্রিশন পাচ্ছে না বা ভাইটামিন সাপ্লিমেন্ট কিনে নিতে পারতেছে না, তারা ঝামেলায় পড়বে। এবং মানে দেখা যাবে যে মানুষ হয়তো অন্যরকম ভাবে ইভলভ করবে, এটাই আর কি। এখন ওইটা মানুষজন মানে লিডার যারা আছে তারা নিতে পারতেছে কিনা বা তারা ডিসিশনটা দিচ্ছে তাদের উপর নির্ভর করে। আচ্ছা তানজিম, একই কোশ্চেন তোমাকে। লকডাউন আজকে খুলে দিলাম, আগামী 1 মাসে তুমি তোমার আইডিয়া কি এটা কি আরেকটা বড় স্পাইক হবে নাকি স্পাইক হবে না? এবং লকডাউন খুলে দেওয়া কি আমাদের লাইফ ইমিডিয়েট ডেঞ্জার পোজ করতেছে নাকি উই শুড বি ওকে? এই জাস্ট খুব সংক্ষেপে 30 সেকেন্ড টু 1 মিনিট। এটা ডিপেন্ড করতেছে কোন এলাকার লোকজন কিভাবে আচরণ করছে তার উপর। যেসব এলাকায় আপনার ইয়ং লোকজন আছে, রেকলেস আচরণ করবে, বিচে যাবে, পার্টি করবে, দেয়ার উইল বি এ সিভিয়ার স্পাইক ইন দ্য কেসেস। আর যেখানে এডুকেটেড লোকজন, হাই সোসাইটির লোকজন, দে উইল আন্ডারস্ট্যান্ড দ্য ওয়েট অফ দ্য সিচুয়েশন and behave accordingly, they will be safe. So এর বাইরে আর কিছু বলার আমার নাই। কেউ দেখে শেখে, কেউ থেকে শেখে। এখন দেখার বিষয় কোন এলাকায় কিভাবে আসে। It would be another study to take a look at, I would say. আচ্ছা মোস্তাক, তোমার আইডিয়া বলো দেখি, তুমি লাইনে আছো এখন। মানে এখন কি প্রেডিক্ট করো, মানে কতখানি চেঞ্জ হবে? তুমি যদিও টেনেসিতে আছো যেখানে রোগ কম, তুমি নিউ ইয়র্কের কথা চিন্তা করে বলো যে। আমি দুইটা দিক ফলো করছি, একটা হচ্ছে গিয়ে আমেরিকা আর একটা হচ্ছে বাংলাদেশ। আসলে দুইটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট। তো আমার ধারণা হচ্ছে গিয়ে এখন যদি লকডাউন তুলে দেওয়া হয় তাহলে ইউএস যাবে হচ্ছে সুইডেনের মডেলে, যেখানে মানুষ নিজেরাই সচেতন মানুষ নিজেরাই লকডাউন মেনটেন করবে এবং একটা কন্ট্রোলের ভিতরে থাকবে জিনিসটা। আর বাংলাদেশের মডেলটা হবে অনেকটা ব্রাজিল বা পেরু এই দেশগুলোর মতো, যেখানে হচ্ছে কি মানুষ অসচেতন ভাবে চলতে থাকবে, প্রচুর মারা যাবে এবং অলমোস্ট ইভেন্চুয়ালি 70 to 80% যখন স্যাচুরেশনে যাবে সেই সময় জিনিসটা হচ্ছে গিয়ে থামা শুরু করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, টোটালি ডিফারেন্ট ওপিনিয়ন পাওয়া গেল। আমার ওপিনিয়নও একই রকম, যে লকডাউন খুললে রোগ বাড়বে অবভিয়াসলি, কিন্তু যেহেতু আমার পার্সোনাল ফিলিং হলো রোগটার ভিরুলেন্স ইন জেনারেল কমতেছে। কারণ প্রথম দিকে রোগটা ধরার পরে যেভাবে একদম ডেথ করে ফেলতো, এখন অনেকেরই রোগ হচ্ছে তারা নট নেসেসারিলি ডেডলি পর্যায়ে চলে যাচ্ছে, যদিও বয়স থাকলে অথবা কোমরবিডিটি থাকলে সেটা আলাদা হিসাব। তাহলে আমার আইডিয়াটা সামারি হলো, যদি রোগ সংখ্যা বাড়বে কিন্তু নট নেসেসারিলি ডেথ প্রথমবার যেরকম স্পাইকে উঠছিল এত হয়তো স্পাইকে উঠবে না, ডেথও বাড়বে অবভিয়াসলি, রোগ বাড়লে ডেথ বাড়বে, কিন্তু ইনডিরেক্টলি আরেকটা বেনিফিট হয়তো পাওয়া যাবে। যদিও তানজিম বলতেছিল সব রোগের সমানভাবে
হার্ড ইমিউনিটি অ্যাপ্লিকেবল না। কিন্তু যদি আমরা ধরে নেই করোনা ভাইরাস স্পিসিসের জন্য হার্ড ইমিউনিটি ইজ ওয়ান অফ দ্য ওয়ে ইউ ক্যান ডিফেন্ড, তাহলে লকডাউন খুললে হার্ড ইমিউনিটি বাড়বে এট দ্য কস্ট অফ অ্যাডিশনাল ইনক্রিজ ইন ডেথ। বেসিক্যালি এই জন্য পলিটিশিয়ানরা এটা নিয়ে খুব সিরিয়াসলি চিন্তা করতেছে লকডাউন খুলবে কি খুলবে না, কারণ তাদের পপুলেশন নিয়ে কাজ করে, আমরা তো আমাদের ইন্ডিভিজুয়াল লাইফ নিয়ে কাজ করি, তাই না? পলিটিশিয়ানরা তখন পপুলেশনের হেলথ নিয়ে কাজ করে, তারা যেভাবে চিন্তা করবে নট নেসেসারিলি আমার ইন্ডিভিজুয়াল লাইফের জন্য সেটা বেনিফিশিয়াল। বাংলাদেশে পলিটিশিয়ানদের জন্য পাবলিকের সাফারিং হবে, এটা ট্রু, কিন্তু এখানে আরেকটা ইনডিরেক্ট কথা বলি, সেটা একটু আনফরচুনেট, সেটা হলো উইথ লকডাউন মেজার ইন বাংলাদেশ অর উইদাউট এনি লকডাউন মেজার ইন বাংলাদেশ, আসলে ওই বাংলাদেশের লকডাউন কোনো ইফেক্টিভই না, কারণ মানুষজন ঠিকই পথে হাঁটাচলা করছে, এত মানুষ, আর প্লাস সরকারের অত পাওয়ারও নাই, আর সরকারের মানুষ কত টাকা পয়সা খেয়ে হয়তো তারা নিজেরাই মানে টাকা নিছে কিন্তু সার্ভিসটা দেয় নাই, এই জন্য লকডাউন এরকম ইফেক্টিভ হয়ও নাই। বটম লাইন হলো উইথ লকডাউন আর উইদাউট লকডাউন বেসিক্যালি ইফেক্টিভ কোনো লকডাউনই নাই বাংলাদেশে। এই জন্য ডিজিজটার ন্যাচারাল হিস্ট্রি যদি কেউ পড়তে চায়, রোগটা কিভাবে হয়, কত মানুষ এফেক্ট করে, কতজন মানুষ মারা যায়, বাংলাদেশ উইল বি আইডিয়াল কেস, মানে যেখানে সরকারের এবং পাবলিকের খুব বেশি কন্ট্রিবিউশন নাই টু মডিফাই দ্য ডিজিজ কোর্স। আমেরিকার ন্যাচারাল হিস্ট্রি যদি কেউ পড়ে আর বাংলাদেশের ন্যাচারাল হিস্ট্রি যদি পড়ে, দুটা যদি কম্পেয়ার করে, তাহলে এটা বাংলাদেশ হবে কন্ট্রোল, নো ইন্টারভেনশন, আমেরিকা হয়তো সাম ইন্টারভেনশন আছে। তাহলে এফিকেসি অফ ইন্টারভেনশনের জন্য তোমার একটা ইন্টারনাল কন্ট্রোল লাগে। এই করোনাকে তার পূর্ণাঙ্গ স্বাধীনতা দেয়া হয়েছে বাংলাদেশে, বাংলাদেশ স্বাধীনতায় বিশ্বাসী আমরা, কারোর স্বাধীনতা আমরা মোটামুটি বেয়ারা লোকজন ছাড়া মোটামুটি সবার স্বাধীনতা একমত। বেসিক্যালি বাংলাদেশের যে সিচুয়েশন, তুমি বললা কয়েকটা শব্দ, আমি সামারি করি, একটা সহমর্মিতা, আর একটা হলো এডুকেশন, মানে রিয়েল ইম্পর্টেন্স অফ হিউম্যান লাইফ, আর আরেকটা হলো যে গভর্নমেন্ট কখনো আমাদের বেনিফিটের জন্য তাদের ক্ষতি করে কাজ করবে না, আমাদেরটা আমরা মোর এডুকেটেড হয়ে দাবি করে আদায় করে নিয়ে এস্টাবলিশ করতে হবে ভালো ভালো জিনিসগুলা। আর ওভারঅল নলেজ ইজ পাওয়ার, কাজে তুমি যদি ভালো কিছু চাও, তুমি পাওয়ারফুল কোনো ইনফ্লুয়েন্স করতে চাও এবং ইফেক্টিভ কিছু করতে চাও, যেটা কিনা প্রিভেন্ট করে রোগ, যেটা কিনা সাকসেস আনে অথবা যেটা প্রসপারিটি আনে, যেটা প্রিভেন্ট করে ড্যামেজ টু আদার পিপল, ঘুরে ফিরে তোমার এডুকেশন লাগবে। কিন্তু প্রবলেম হলো তুমি যেটা বললা, বাংলাদেশে অলওয়েজ সামান্য কিছু এডুকেটেড মানুষ ছিল, কিন্তু ওভারওয়েলমিং মেজরিটি তারা এডুকেটেড হইলেও শুধু স্বাক্ষর করতে পারে আর ক খ পড়তে পারে আর নিউজ পেপার পড়তে পারে, কিন্তু তাদের ফ্রি থিঙ্কিং অথবা মানে সমাজ পরিবর্তন চেঞ্জ করার জন্য, যেটা বললা যে বাংলাদেশে কোভিড এর কোনো রেস্ট্রিকশনই নাই, এই যে সেন্সটা আসার জন্য যতখানি এডুকেশন দরকার, সেই এডুকেশন বাংলাদেশে এখনকার। যেমন সরকার কখনোই পাবলিকের বেটার হোক কিছু করে না, কথাটা ঠিক না, আসলে দুইজনকেই সাইডে সাইডে করতে হবে। যেমন অনেক সময় হয় কি, সরকারের ডিরেক্ট প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট হয়তো তার ইন্টেনশন গুড, বা আমলাতান্ত্রিক লোকরা খুবই হলো ব্যুরোক্রেটরা খুবই ডিসকোয়ালিফাইড, অথবা তারা খুবই মানে ইনএফিশিয়েন্ট, বা তারা নিজেদের স্বার্থ দেখতেছে। আবার অনেক ক্ষেত্রে হয় কি, হর্তাকর্তা প্রধানমন্ত্রীর হয়তো অত ইন্টেনশন গুড না, কিন্তু দেখবা যে একজন ভালো জাজ আছে, অথবা ভালো ব্যুরোক্রেট আছে, অথবা এডুকেশন রিফর্মার্স আছে, তারা কিছু কন্ট্রিবিউট করার চেষ্টা করে। যেমন অনেকেই বলে যে গ্রামীণ ব্যাংকের যে ডক্টর ইউনুস, উনি প্রথম দিকে তো কোনো কন্ট্রোভার্সি ছিল না, কিন্তু পলিটিক্সে ঢোকার সময় কন্ট্রোভার্সি চলে আসছে, কিন্তু এট দ্য এন্ড সে তো পজিটিভ কিছু কন্ট্রিবিউট করছে সোসাইটিতে, তাই না? যেমন একটা ব্যাংকিং সিস্টেমে খুবই করাপ্ট সিস্টেম, অ্যাটলিস্ট মোর ট্রান্সপারেন্ট এবং স্মল ইনভেস্টরের জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু অ্যাটলিস্ট সে তো নতুন কিছু ইফেক্টিভ অ্যাড করছে। এটা ভালো নাকি খারাপ সেটা পরের জেনারেশনরা, আমি সামান্য বলতেছি, মানে আমার আগের পয়েন্টে নিজেকে কারেকশন করতেছি, সেটা হলো পাবলিককে যেরকম অ্যাওয়্যার হইতে হবে এবং সরকারের কাছ থেকে আদায় করে নিতে হবে, ঠিক একই রকম সরকারের মধ্যে তো পাবলিকই থাকে, কিছু মানুষ তো পাবলিকই, তারা পরবর্তীতে সরকারে পোস্ট পায়, কিন্তু অরিজিনাল তো তারা পাবলিকই ছিল, তাদেরও কন্ট্রিবিউট করতে হবে। আমরা যারা এডুকেটেড, আমাদের অ্যাক্সেস নাই বাংলাদেশে, তাই না? কিন্তু বাংলাদেশে যারা এডুকেটেড এবং তাদের অ্যাক্সেস আছে,
তারা যদি 10টা ভেজাল কাজের মধ্যে 2টা ভালো কাজ করে, সেই 2টা ভালো কাজের ইফেক্ট লং লাস্টিং, তাই না? আর আজে বাজে কাজের ইফেক্ট কিন্তু শর্ট লাস্টিং। সে হয়তো টাকা মারছে, কিন্তু সেটা তো এক জীবনেই শেষ হয়ে যাবে। কিন্তু সে যদি স্টিল 2টা ভালো কাজ করে, সেটা হয়তো জেনারেশন টু জেনারেশন ক্যারি অন করবে। এই জন্য আমার রিকোয়েস্ট হলো, 2 দিক দিয়ে আমাদের এডুকেটেড হতে হবে। পাবলিককে এডুকেটেড হয়ে সরকারের কাছ থেকে আদায় করে নিতে হবে। ঠিক একই রকম সরকারে যারা অ্যাটলিস্ট মিডল ম্যান অথবা ব্যুরোক্রেট, তাদের মধ্যে কিছু মানুষ যদি ভালো কাজও করে, তাহলে বাকিরা হয়তো তাদেরকে ফলো করবে। কাজে এটা সাইড বাই সাইড দুটাই আগাইতে হবে। শুধু পাবলিক ডিমান্ড করলে সরকার দিবে না, তখন ওরা ভায়োলেন্ট যুদ্ধ হবে, তাই না? আবার শুধু সরকার আগায় নিতে যাবে কিন্তু পাবলিকের মোটিভেশন নাই, তাহলে দেখা যাবে সরকার টায়ার্ড হয়ে যাবে। এই জন্য দুজনকেই অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে। তুমি আমাকে ক্লিয়ারলি বলো দেখি যে করোনা ভাইরাস এর যে থ্রেটটা, এই থ্রেটটা আমাদের জেনারেশনের পাবলিকের মধ্যে কত বছর থাকবে? সংক্ষেপে জাস্ট তোমার ওপিনিয়ন, 30 সেকেন্ড টু 1 মিনিট। এটা কি থাকবে নাকি আমরা 2 বছর পরে ভুলে যাব? আমার মনে হয় এখনকার মানুষ অনেক শ্যালো থিঙ্কিং। আমরা বর্তমান নিয়ে খুব বেশি বিজি থাকি। অতীতে আমাদের সামনে যদি কিছু না থাকে, আমরা যদি করোনা রোগীর সামনে না দেখি বা আশেপাশে কেউ আমরা ইফেক্টেড না দেখি, আমরা খুব দ্রুত ভুলে যাব, এটা আমি মনে করি। আর এর ইফেক্টও থাকবে না, কারণ এখন আমরা টু মাচ এত ইনফরমেশন নিয়ে বক ডাউন, আমাদের মাইন্ড এত বেশি ইয়ে থাকে যে অ্যাকচুয়ালি উই আর টায়ার্ড অফ সো মাচ ইনফরমেশন। আমাদের এত কিছু চিন্তা করার কথা নেই, আমাদের সবই করতে হবে। এনজয় করার জন্য আমরা খুব ব্যতিব্যস্ত হয়ে থাকি লাইফ আমাদের। ইয়ে তো এজ এ সাধারণ মানুষ আমার মনে হয় না যে করোনা খুব বেশি, যদি আজকে করোনা সত্যি চলে যায়, করোনার এই দুর্দিন আমরা কতটা মনে রাখবো, কতটা শিক্ষা দিবে, কতটা আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুত হব, আমার মনে হয় না খুব বেশি ইফেক্টিভ। এজ এ সাধারণ মানুষ খুব বেশি মনে হয় না। আচ্ছা, নির্ঝর তোমার কি মনে হয় করোনার মেমোরি, এবং মেমোরি বলতে আমাদের বিহেভিয়ার দের সেটা প্রকাশ পাবে, তাই না? তোমার মনে হয় কতদিন থাকবে? আমার মনে হয় যখন করোনার মানুষজন ইনফেকশন কমে যাবে তখনই মানুষজন ভুলে যাবে, বাংলাদেশের মানুষজন। মানুষ খুব শর্ট, খুবই ভালো পয়েন্ট। বাংলাদেশের মানুষ হলো টোটালি ডিসেনসিটাইজড, কারণ তারা অলরেডি এত ভেজালের মধ্যে থাকে। এই বছর এই মহামারী, পরের বছর সাইক্লোন, তারপরের বছর সরকার পতন, তারপরের বছর হয়তো আমার পার্সোনাল লাইফে অ্যাক্সিডেন্ট। ঘুরে ফিরে ভুলে যাওয়াটাই স্বাভাবিক। ইভেন আমি মনে করি যে যদি করোনাটা পারসিস্ট করে, যেমন এই যে 500-600 করে প্রতি বছর হচ্ছে, প্রতিদিন হচ্ছে, এই লো লেভেল অফ ইনফেকশন যদি পারসিস্ট করে, আমার মনে হয় 3-4 বছর পরে সবাই এটাকে ইগনোর করবে। মানে মানুষের হিউম্যান মেমোরিটাই একটা মানে শর্ট লিভড, মানে নতুন প্রবলেমে অকুপাই হয়ে যাব। কারণ তখন হয়তো চাকরির বাজার যেহেতু মন্দা হবে, এটা একটা নতুন টপিকস ছিল যে ইকোনমি যেহেতু একটা স্ট্রেইন আছে এখন, চাকরির বাজারটা যখন মন্দা হবে তখন মানুষজন চাকরি নিয়ে ফাইট করার জন্য ডেসপারেট থাকার কারণে এই করোনার রিস্ক তারা নিবে। যেমন তানজিম বলতেছিলাম যে মানুষজন ঘুরে ফিরে যখন ডিসিশন নেয় তখন ক্যালকুলেটেড রিস্ক নেয়, এবং সাবজেক্টিভলি এক এক মানুষের রিস্ক টলারেন্স ডিফারেন্ট। যেমন আমেরিকার মানুষ যারা হেলথ কনসিয়াস, তারা হয়তো 1000টাতে 2টা রোগী মারা গেলে তারা জীবনেও রিস্কটা নিবে না, কারণ তাদের কাছে লাইফ ইজ টু ইম্পর্টেন্ট, অথবা তাদের সার্ভাইভাল তাদের ফ্যামিলির কাছে ভেরি ইম্পর্টেন্ট, কারণ হয়তো তাদের ছোট বাচ্চা আছে ফর এক্সাম্পল। কিন্তু অনেক মানুষ আছে যারা হোমলেস, ড্রাগ এডিক্ট, তাদের 1000-এর মধ্যে 2 জন মারা যাবে, দে আর হ্যাপি, হু কেয়ারস? মানে 1000-এর মধ্যে 2টা মারা যাবে, এটা টু লো, তারা ঠিকই বাইরে যাবে, তাই না? ঠিক একই রকম মানুষ যখন ডিসিশন নেয়, যে ডিসিশনটা তার সাবজেক্টিভ ক্যালকুলেশন থাকে, তাই না? আচ্ছা, প্রবাবিলিটি উপর বেস করে প্রবাবিলিস্টিক ডিসিশন মেকিং আছে, সেটা পড়ে না। কিন্তু বাংলাদেশে ভার্সাস আমেরিকাতে বাংলাদেশের মানুষ হয়তো অন্য প্রবলেমের জর্জরিত থাকার কারণে এই কোভিড এর কথা ভুলে যাবে, আর আমেরিকার মানুষ যদিও কোভিড এর কথা ভুলবে না, কারণ অলরেডি এটা মার্কেটে আছে এবং এটা চলে যাচ্ছে না, কিন্তু ইন্ট্রিনজিক নেচারই হলো অন্য জিনিসে অকুপাই হওয়া এবং ইভেনচুয়ালি ডিসেনসিটাইজড হয়ে যাওয়া।
কিন্তু আমাদের সবচেয়ে কনসার্নিং যেটা পয়েন্ট ছাড়া আজকের টোটাল ডিসকাশনে, আমি লাস্টের দিকে চলে আসছি, বেশিক্ষণ থাকবো না, আমি শুধু সংক্ষেপে তোমাদের কাছে ওপিনিয়ন নিব যে লকডাউন খুলে যাওয়ার পরে আমরা কি অরিজিনাল লাইফস্টাইলে ফেরত যেতে পারবো, নাকি লাইফস্টাইলে একটা পার্মানেন্ট রেস্ট্রিকশন আসবে? আমি দ্বীপ দিয়ে শুরু করি। হ্যাঁ, দ্বীপ, লকডাউন খুলে যাওয়ার পরে আমাদের লাইফস্টাইলে কোনো পার্মানেন্ট মানে রেস্ট্রিকশন আসবে কিনা, নাকি আমরা লকডাউন খুলে যাওয়ার পরে উইথ মানে কিছু রেস্ট্রিকশন মোরলেস আগের মতো ফেরত যেতে পারবো? সো আমার ব্যক্তিগত মতামত হলো আমার অবশ্যই থাকবে। ব্যক্তিগতভাবে আমি ঘরকুনো, যে টু বি অনেস্ট I enjoyed the lockdown. I'm probably the 0.0001% people in the whole world that who enjoyed the entire lockdown. But সেটা আমি আর সবাইকে এর মধ্যে টানবো না, কিন্তু আমার যেটা মনে হচ্ছে there will be new norms in our daily routine, new changes. তো আমার মনে হয় যে আমি একটা ছোট্ট একটা উদাহরণ দেই। আমাকে যখন আমি ইনস্টিটিউটে ঢুকি আমাকে আমার আইডিটা পাঞ্চ আউট করতে হয়, ঠিক আছে? আমি মনে হয় এটাও, এই কন্ট্যাক্টটাও যদি না হয়, যে আমার ফেসিয়াল রিকগনিশন দেখেই যদি আমাকে দূর থেকে আমাকে দরজাটা ওপেন হয়ে যায়, সেটা আই উইল ফিল বেটার। কারণ আমি জানি না আগে যে কার্ড পাঞ্চ করার সময় সে কি ধরে টাচ করছিল ওখানে, ঠিক আছে? তো আমি মনে করি যে হ্যাঁ, এইসব চেঞ্জ আমাদের দরকার। কন্ট্যাক্টলেস কিভাবে আমরা করতে পারি, তবে হ্যাঁ গভর্নমেন্ট অবশ্যই ইম্পোজ করবে, কারণ আপনি চাইলে এখন একটা কনসার্ট করতে পারবেন না, করতে পারবেন না। এই ধরনের প্রিকশন নিয়ে আপনি ধরেন মনে করেন বড় রক কনসার্ট বা মনে করেন যে সকার ম্যাচ বা এগুলি কমে যাবে। বাট এখন মানুষ শিখেছে, আমরা আপনার সকার ম্যাচ না দেখলেও জীবন চলে, কনসার্টে না গেলেও জীবন চলে, আপনার প্রতি উইকেন্ডে ভাই বেরাদর আত্মীয় স্বজন নিয়ে ঘুরতে বের না হলেও জীবন চলে। এভাবে আমরা হয়তো নতুন করে বাঁচতে শিখবো, নতুন ভাবে শিখবো, সেটাই আমাদের নতুন ভাবে নতুন কিছুতে এনজয়মেন্ট আসবে। আমরা আগে কখনোই ভাবি নাই যে এই যে 4 জন মিলে আমরা বা 10 জন মিলে আমরা সুন্দর একটা সময় কাটাবো। এই দুপুর বেলায় যখন বাইরে খুব সুন্দর আবহাওয়া, আমি পার্কে ঘুরতে যেতে পারতাম, আমি আমার বাচ্চাকে নিয়ে মনে করেন লং ড্রাইভে যেতে পারতাম ফ্যামিলি নিয়ে। কিন্তু আমরা এটাকে নতুন ভাবে অন্যভাবে এনজয় করতেছি। ইটস নট দ্যাট ইটস ব্যাড, বাট পিপলস টেস্ট উইল চেঞ্জ, আমাদের এনজয়মেন্ট উইল চেঞ্জ। I don't see that's a bad thing, but there should be a reasonable thinking behind every of our step from now. From now and on. The new normal, man, original normal. Definitely, it proves that our old normal was not good enough. That's why we had to suffer from this thing, right? Otherwise, why there should be a pandemic? There must be some missing link or weak links in our things, right? So we have to think about it and we have to change it in a positive way and take it as a positive. Human minds can take everything. I think that is going to be inevitable. Amra mani ar na mani, it is going to happen. It is going to happen. কিন্তু অনেক মানুষ আছে যারা অনেক রেজিস্ট করবে এগেইনস্ট দিস নিউ নরমাল। কারণ তারা, তুমি যেরকম বললা যে তুমি যখন ল্যাবে ঢুকবা তোমার ফেসিয়াল রিকগনিশন দিয়ে ঢুকলে তোমার জন্য এটা ইজি, কারণ তুমি কার্ড পাঞ্চটা অ্যাভয়েড করতে পারলা, কন্টামিনেশন অ্যাভয়েড করতে পারলা, তাই না? তো এই কথাটা যদি অন্য মানুষকে বলো, কিছু মানুষ আছে যারা ভায়োলেন্টলি রিজেক্ট করবে। কারণ কি, তারা হয়তো তাদের গার্লফ্রেন্ড অথবা তাদের পার্সোনাল অ্যাকোয়েন্টেন্স যার সাথে সে জানতে দিতে চায় না যে কার সাথে সে মিশতেছে। ফর এক্সাম্পল, সে পলিটিক্যাল লিডার, সে হয়তো একজন ব্যুরোক্রেটের সাথে কথা বলতে আসছে পার্সোনালি কিছু প্ল্যান নেওয়ার জন্য, কিন্তু এইটা পাবলিকের কাছে যাক সে চায় না, সে পার্সোনালি আলাপ করতে চায়। কিন্তু আপনি খুব সুন্দর একটা করছেন, আমি একটা অ্যাড করতে চাই। কেস নাম্বার 31 নিয়ে যেটা কোরিয়াতে ট্রেসিং হয়েছিল, ওই মহিলা কোন চার্চে গিয়েছিল, সেই চার্চে কে কে গিয়েছে, এই ট্রেসিং ধরে অনেকেই কার সাথে কার অবৈধ সম্পর্ক আছে এটা পর্যন্ত বের হয়ে গেছে। আমি যারা স্ট্রেট চিন্তা করতেছি যে আমার এখানে কোনো 2 নম্বরই কোনো কাজের নাই, কাজে আমাকে ফেসিয়াল রিকগনিশন করলে অসুবিধা কি? কিন্তু অনেক মানুষ আছে
ফর নোন রিজন অর আননোন রিজন তারা এই প্রাইভেসিটা মেনটেন করতে চায়, তাদের জন্য ওইটা তারা ভায়োলেন্টলি রিজেক্ট করবে। আমার বটম লাইন হলো কোভিড এর পরে কিছু নতুন রুল আসবে, সেই রুলটা কি টেম্পোরারি রয়ে যাবে নাকি পার্মানেন্টলি সোসাইটির মধ্যে ইন্ট্রিগেট হয়ে যাবে? আমার কোশ্চেনটা সেখানে। আমি এক্সাম্পল দিই, অরিজিনাল সোশ্যাল সিকিউরিটি কার্ড ছিল ভলেন্টারি, কিন্তু এখন সোশ্যাল সিকিউরিটি ইজ ম্যান্ডেটরি। ঠিক একই রকম পোস্ট কোভিড হয়তো একটা ইমিউনিটি কার্ড, আমার কাছে মনে হতে পারে এই 2 বছরের জন্য আমি কার্ডটা ক্যারি করি, কারণ এটা না দেখাইলে তো আমাকে সিনেমা থিয়েটারে ঢুকতে দেবে না, কারণ আমি ইমিউন না, তাই না? কিন্তু এটা যদি পার্মানেন্ট হয়, মানে মনে করো এডিশনাল ইন এডিশন টু আওয়ার ড্রাইভার্স লাইসেন্স, নাও ইউ হ্যাভ টু ক্যারি এ ইমিউনিটি কার্ড। মানে পোস্ট কোভিড ওয়ার্ল্ডে এটা কি একটা পার্মানেন্ট হবে নাকি টেম্পোরারি হবে? যদি টেম্পোরারি হয় তাহলে তো আমাদের কোনো কমেন্ট নাই, কারণ টেম্পোরারি অনেক জিনিস আসে যায়, উই ডোন্ট ওয়ারি অ্যাবাউট দোজ। কিন্তু আমরা ওয়ারি হই যে লং টার্ম সার্ভিলেন্স, কন্ট্যাক্ট ট্রেসিং এবং ইমিউন কার্ড ক্যারি করার জন্য তোমার একটা আইডেন্টিটি ক্রিয়েট করা সোশ্যাল সিকিউরিটির মতো, এই জিনিসটা কি পার্মানেন্টলি আসতেছে কিনা? আর যদি পার্মানেন্টলি আসে, অনেকে এগ্রি করবে, যেমন আমি তুমি, আমাদের কোনো আন্ডারগ্রাউন্ড কোনো ডিলিংস নাই, উই ডোন্ট কেয়ার। কিন্তু অনেকেই এটা ভায়োলেন্টলি রিজেক্ট করবে। কাজে এই জন্য আমি জাস্ট হিন্স দিতেছিলাম। এটা ডিপেন্ড করতেছে এত লং টার্ম কোভিড সিচুয়েশনটা কি রকম আসতেছে। না, তখন নন কোভিড অন্য ভাইরাসের জন্য কোভিড দিয়ে স্টার্ট হওয়ার পর প্রতি বছর হবে তার আপ টু ডেট ইমিউন কার্ড আছে কিনা, কোভিড এর জন্য না। মানে কোভিড হলো একটা গুড রিজন টু স্টার্ট ইট, কিন্তু এটা মেইনটেনেশন হবে অন্য। প্রতি বছরে ইনফ্লুয়েঞ্জা হয়, তাহলে তোমার যে এখন ইনফ্লুয়েঞ্জা, তোমার কি ভ্যাকসিন আছে কিনা? তোমাকে 1-2টা তোমার এমপ্লয়ার চায়, তোমার গ্রোসারি দোকানদার কিন্তু এখন এটা চায় না। কিন্তু আগে তখন হয়তো ওটা স্ক্যান করতে হবে, তুমি যদি ইমিউন না হও তোমার হয়তো সার্টেন গ্রোসারিতে তোমাকে ঢুকতে দেবে না, কারণ ইউ আর পোজিং ইয়োরসেলফ ইন ডেঞ্জার এন্ড অলসো আদার ইন ডেঞ্জার। বুঝতে পারছো? কাজে আমার পয়েন্ট হলো যে কোভিড এর জন্য পোস্ট কোভিড ওয়ার্ল্ডে কিছু ড্রামাটিক চেঞ্জ পার্মানেন্টলি আসবে কিনা সেটা হলো কনসার্ন। টেম্পোরারি আসলে দ্যাটস ওকে, আসে জিনিসপত্র আসে যায়, তাই না? নিজর তুমি চিন্তা করো, তোমার কাছে আমি আবার ফেরত আসবো, নিজর তোমার এই আইডিয়া কি পোস্ট কোভিড ওয়ার্ল্ডে? মানে তোমার দুনিয়াটা কি নিউ নরমাল নাকি অরিজিনাল নরমালে ফেরত যেতে পারবো? নিজর তোমাকে। হ্যাঁ হ্যাঁ, আমি মাঝখানে শুনতে পারিনি, তো আমি অ্যাকচুয়ালি বলবো যে মানুষজন নরমালে ফিরে যাবে। সেটা আমরা চাই নরমালি ফেরত যেতে। আমরা না, আমার লজিক গুলো আমি বলি, মানে আমার লজিক গুলো হচ্ছে হ্যাঁ, মানে আমি অ্যাকচুয়ালি মানে আমার লজিক গুলো বলতে চাচ্ছি এই কারণে যে ধরেন ইন দ্য পাস্ট এপিডেমিক প্যান্ডেমিক সবই ছিল, ঠিক আছে? ওভার টাইম মানুষজন শিখছে যে সেখান থেকে কিভাবে দূরে থাকা যায়, ঠিক আছে? এবং ওভার টাইম হয়তো এটার ভ্যাকসিনেশন আবিষ্কার হবে, ঠিক আছে? বা ভ্যাকসিনেশন আবিষ্কার না হলে ওইটাকে কিভাবে ডিলে করা যায় বা ওইটাকে কিভাবে লেস পাওয়ারফুল করা যায়, এগুলো মানুষজন জানবে। এরপরে কি হবে, মানুষজন অ্যাজ ইউজুয়াল নর্মাল, এবং দেখা যাবে তার সাথে আবার মানুষের এভলিউশনও যোগ হবে, ঠিক আছে? তো আমি টাইমলাইন ধরতেছি এখন থেকে ধরেন 1 বছর কি 2 বছর পরে মানুষজন সব নর্মাল হয়ে যাবে, এটা হচ্ছে আমার লজিক। এবং আমি উইশ করি যে এমন কিছু মেজার আসুক যার কারণে রোগটা কন্টেইনড হবে, কিন্তু নতুন কোনো এডিশনাল লাইফ লং রেস্ট্রিকটিভ কোনো নিয়ম না আসলেই হয়। নিয়ম না আসলে আমরা খুশি। দীপ, তোমার পোস্ট কোভিড ওয়ার্ল্ডে তোমার অপিনিয়ন কি? আমরা কি নিউ নরমালে যাব নাকি অরিজিনাল নরমালে যে ফেরত যেতে পারবো? হ্যাঁ, নির্ঝর ভাইয়ের মতো নিজে অ্যাটলিস্ট ভ্যাকসিন আবিষ্কৃত হওয়ার আগ পর্যন্ত হয়তো কোনো একটা জীবন ব্যবস্থা থাকবে, বাট ভ্যাকসিন যখন আবিষ্কার হয়ে যাবে উইল গেট ব্যাক টু দ্য নরমাল লাইফ। আমরা চাই না আমাদের লাইফ মাঝে মধ্যে আমরা অলরেডি ফিল করি অনেক রেস্ট্রিকশন আছে। এই করোনা ভাইরাসের জন্য আমরা বাসায় লকডাউন, কিন্তু এরকম যেন পার্মানেন্টলি না হয়, কারণ আমাদের নেক্সট জেনারেশন আছে, পরের জেনারেশন আছে, তারা যেন এসে সাফার না করে। আমরা এক জেনারেশন সাফার করছি দেখে তাদের পরের জেনারেশন সারা জীবনের জন্য তাদের 10টা জায়গায় ডাক্তারের কাছে যেতে হবে ইমিউনিটি কার্ডের জন্য, তারপর সোশ্যাল সিকিউরিটির কাছে যে ক্লিয়ারেন্স নিতে হবে যে আই এম ক্লিয়ার, তারপরে মনে করো আমার বিজনেস করার জন্য একটা স্পেশাল অ্যাকোমোডেশন লাগবে যে উই আর সার্টিফাইড টু প্রিভেন্ট কোভিড ফর এক্সাম্পল। মানে এত রেস্ট্রিকশন হলে লাইফ চলবে না। লাইফ তো অলওয়েজ ডাইনামিক ফাইট বিটুইন ফরেন জিনিস এন্ড সেলফ। কাজে এইভাবেই আমরা হিউম্যানিটি ইভলভ করছি। কিন্তু তুমি যদি অল ইন দ্য সাডেন বলো যে আমরা বাইরের কোনো জিনিস দিয়ে শরীরকে ক্ষতি করতে দিব না,
এবং আমরা 100% প্রোটেকশন চাই, এটা আসলে হবে না। কারণ দুনিয়াটার নিয়মই হলো লাইফ এন্ড ডেথ পাশাপাশি সবসময় আছে। তুমি সাস্টেন লাইফ, এভার লাস্টিং লাইফ পাওয়াটা যেরকম সম্ভব না, ঠিক একই রকম ডেথ প্রিভেন্ট করাও সম্ভব না। কিন্তু কিছু মানুষ অসুস্থ হবে, তুমি অল মেজার নাও, তারপরও কিছু মানুষ অসুস্থ হবে, আর কিছু মেজার না নাও তাও কিছু মানুষ সুস্থ থাকবে। বেসিক্যালি অল প্রবাবিলিস্টিক। এর মাঝখানে আমরা একটা সুইট স্পটে থাকতে চাই, যেখানে আমরা লাইফটা এনজয় করতে পারি, রেস্ট্রিকশন কম, রোগবালাই থাকবে কিন্তু সাফারিং কম, যেন কম হয় এবং রোগটা আমরা কন্ট্রোলে রাখতে পারি, তাই না? তাহলে খুবই আজকে যদিও ফোরিয়ার ট্রান্সফর্ম নিয়ে আমাদের খুবই ইন্টারেস্ট ছিল, কিন্তু আজকে আসলে যাওয়া গেল না, কারণ কোভিড নিয়ে খুব হিটেড কথাবার্তা চলে আসছে, তাই না? সেটাই। এখন